হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো পদার্থ দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে। এই জ্যামিতিক আলোক বিজ্ঞানটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে আমাদের অ্যাডমিশন টেস্টে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে অনেকগুলো এমসিকিউ চলে আসে, আবার যে সকল ইউনিভার্সিটিতে রিটেন অংশ আছে সেখানে কিন্তু এখান থেকে রিটেন কোশ্চেনও চলে আসে। সো আমি আশা করবো এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কী ধরনের কোশ্চেন তোমাকে বোর্ড পরীক্ষার জন্য পড়তে হবে, একইভাবে কী টাইপের কোশ্চেন পড়লে তুমি বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কমন পাবো সেটা নিয়ে একটা বেসিক একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হলো আলো। অর্থাৎ সর্বপ্রথম আমাদের কী নিয়ে জানতে হবে? আলো নিয়ে জানতে হবে। তা আলো কি? আমরা কিন্তু জানি আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনীয় অনুভূতি জাগায়। সো আলো থেকে কী কী পড়তে হবে? আলোর ধর্ম বা বৈশিষ্ট্যটা পড়তে হবে, কারণ আলোর ধর্ম বা বৈশিষ্ট্যটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রায় সময় আমাদের খ নাম্বার বা অনুধমকমূলক কোশ্চেন দিয়ে দেয় যে আলোর ধর্মগুলো ব্যাখ্যা করো বা আলোর বৈশিষ্ট্যগুলো লেখো, তখন কিন্তু আলোর যে এইখানে যে কয়েকটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। একইভাবে এখানে কিন্তু এমসিকিউ চলে আসে। তাহলে সর্বপ্রথম যেটা সম্পর্কে জানবো সেটা কি, যে আলো এক প্রকার তাড়িত চুম্বক তরঙ্গ। তাহলে মনে রাখবো আলো কি? আলো হলো এক প্রকার তাড়িত চুম্বক তরঙ্গ। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ কিন্তু প্রায় সময় আমাদের দিয়ে দেয়। সো এটা মনে রাখবো। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে যে আলো কিসের ন্যায় আচরণ করে। তাহলে মনে রাখবো আলো তরঙ্গ এবং কণা দুইটার ন্যায় আচরণ করে। তাহলে মনে রাখবো আলো তরঙ্গ বা কণার ন্যায় আচরণ করে। তারপর যেটা সম্পর্কে পড়বো কি, আলো সমসত্ব মাধ্যমে কিভাবে চলে। তাহলে মনে রাখবো আলো সমসত্ব মাধ্যমে কিভাবে চলে? সরল রৈখিকভাবে চলে। এটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখবো, কারণ আলো সবসময় সমসত্ব মাধ্যমে কীভাবে চলে? আমাদের সরল রৈখিকভাবে চলে। তারপর যেটা পড়বো যে আলো কি কি ঘটে, অর্থাৎ আলোতে কি কি ঘটে। আলোতে আমাদের প্রতিফলন ঘটে, আলোর প্রতিসরণ ঘটে, আলোর শোষণ ঘটে, আলোর বিচ্ছুরণ ঘটে, আলোর সমবর্তন ঘটে, আলোর অপবর্তন ঘটে এবং আলোর ব্যতিচার ঘটে। সো আমাদের এই অধ্যায়ে অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে প্রতিফলন, প্রতিসরণ, শোষণ এবং বিচ্ছুরণ নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু এর পরে যে অধ্যায় সপ্তম অধ্যায় আছে সেখানে মেনলি সমবর্তন, অপবর্তন এবং ব্যতিচার নিয়ে আলোচনা করছে। সো পরবর্তী যে চ্যাপ্টার আছে সেখানে আমরা সমবর্তন, অপবর্তন এবং ব্যতিচার সম্পর্কে জানবো। তারপরে দেখো যেটা সম্পর্কে জানতে হবে সেটা কি, যে আলো মাধ্যমে ক্রমাগত প্রতিসাঙ্গ পরিবর্তন। অর্থাৎ আলো কোনো মাধ্যমে যদি তার প্রতিসারাঙ্কটা পরিবর্তিত হয় তাহলে কি ঘটবে? আলোর রশ্মি আস্তে আস্তে কী হতে থাকে? বক্র হতে থাকে। তাহলে মনে রাখবো যে আলো কোনো মাধ্যমে তার আলোর যদি প্রতিসারাঙ্কটা আস্তে আস্তে কী হয়? পরিবর্তন হতে থাকে, তাহলে কি ঘটবে? আমাদের আলোর যে রশ্মিটা আছে সেই রশ্মিটা আস্তে আস্তে কী হবে? বক্র হতে থাকবে। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে যে আলো শূন্য মাধ্যমে আলোর বেগটা কত। এটা আমাদের ম্যাথ করার সময় বারবার কাজে লাগে। মনে রাখবো যে শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার সেকেন্ড বার্স 1। তারপর যেটা একটা সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্র কি? যে আলোক পথ, অর্থাৎ আলোর যে পথটা আছে এটা আমরা কীভাবে বের করতে পারি। আলোর পথ বের করার সূত্রটা হবে যে মাধ্যমের প্রতিসাঙ্কের সাথে যদি আমরা অধিকাংশ জ্যামিতিক পথকে গুণ করি তাহলে আমরা আলোর পথটা পাই। সো আমাদের মাঝে মধ্যে কোশ্চেনে দেওয়া থাকে যে জ্যামিতিক পথটা দেওয়া থাকে, প্রতিসাঙ্কটা দেওয়া থাকে, বের করতে বলে আলোক পথ, তখন কিন্তু এই সূত্রটা ফেলে আমরা খুব সহজে আলোক পথটা বের করতে পারবো। তারপরে দেখো, তারপর যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হলো ফার্মিটের নীতি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মাঝে মধ্যে আপনি এমসিকিউ দিয়ে দেয়। তাহলে প্রথমে যেটা পড়তে হবে, এই যে ফার্মিটের নীতিটা আছে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবো 1650 সালে কে আবিষ্কার করে? বিজ্ঞানী ফার্মাট কি সম্পর্কে? আলোক পথ সম্পর্কে আমাদের এই নীতিটা দেন। তো এই নীতিটা কি? আমাদের কিন্তু কোশ্চেনে এই নীতিটাই বেশিরভাগ সময় দিয়ে দেয়, বা ক নাম্বার যে আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেনে দিয়ে দেয় যে নীতিটা কি বা ফার্মিটের নীতিটা লিখো। তো নীতিটা খুবই সিম্পল। নীতিটা কি দেখো, যে ফার্মিটের নীতিটা হলো যে আলোক রশ্মি সর্বদা ক্ষুদ্র পথ প্রদর্শন করে। অর্থাৎ আলোক রশ্মি যেই পাশে ক্ষুদ্র সেই পথ দিয়ে সে সবসময় যাইতে, মানে সেটাই সবসময় কী করে? ফলো করে। সেটা মনে রাখবে যে আলোক রশ্মি সর্বদা ক্ষুদ্র পথ অনুসরণ করে। এটাই হলো আমাদের ফার্মিটের নীতি। আর এই নীতিটা অবশ্যই আমরা মনে রাখবো। এবং এটা মনে রাখতে হবে, এই যে ফার্মিটের নীতিটা আছে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে মনে রাখবো এটা শুধুমাত্র সমতল পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য। সো এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রায় সময় আমাদের দিয়ে দেয় যে ফার্মিটের নীতিটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মনে রাখবো শুধুমাত্র সমতল পৃষ্ঠের জন্য ফার্মিটের নীতিটা প্রযোজ্য। তারপরে যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হলো কি, আমাদের আলোর প্রতিফলনের সূত্র। সো আলোর প্রতিফলনের সূত্র কয়টি? আলোর প্রতিফলনের সূত্র হলো দুটি। এখন দুটি কি কি? এক নম্বরটা হলো যে আপতিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের এই যে রশ্মিটা এসে পড়লো এই রশ্মিটাকে বলে আপতিত রশ্মি।
আর এই যে বিন্দুতে পড়লো সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। আর এই যে লম্ব বরাবর যেটা আছে সেটাকে বলা হবে কি অবিলম্ব। আর প্রতিফলিত রশ্মি বলতে যে এই পড়ার পর আলোটা যেভাবে প্রতিফলিত হয়ে গেল বাধা পেয়ে কোনো আমাদের পৃষ্ঠ প্রতিফলকে যে বাধা পেয়ে যে যাওয়ার পর যে রশ্মিটা হয় সেই রশ্মিকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আর এই সবগুলো কোথায় থাকবে? একই সারফেসে বা একই সমতলে থাকবে। এটা হলো প্রথম সূত্র। এবং দ্বিতীয় নম্বর সূত্রটা কি? যে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা কী হবে? সমান হবে। এর মানেটা কি? যে আমাদের দেখো এই যে আমাদের অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণ সেটাকে বলা আপতন কোণ, আবার অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে মধ্যবর্তী কোণ সেটাকে বলা হয় কি প্রতিফলন কোণ। আর এই প্রতিফলন কোণ সবসময় সমান হবে। তাহলে দেখো আমাদের এইখানে আমাদের কি হয়েছে, এখানে আপতন কোণ যদি 30 হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? 30। সে আমাদের আপতন কোণ যদি হয় 40 তাহলে আমাদের এই প্রতিফলন কোণটা কত হবে? 40 হবে। এবং এই যে হবে এটা কিন্তু মেনলি আমাদের যে ফার্মিটের নীতি আছে এই নীতি দ্বারা এটা প্রমাণ করা যায়। তা আমাদের এমসিকিউর জন্য যেটা পড়তে হবে বা আমাদের পরীক্ষার জন্য যেটা পড়তে হবে যে আমাদের আলোর প্রতিফলন সূত্র কয়টি? 2টি, এবং কি কি সেই দুইটা আমাদের জানতে হবে। এবং দ্বিতীয় নাম্বার যে আমাদের সূত্রটা আছে বা দ্বিতীয় নাম্বার যে আমাদের সূত্রটা আছে সেখান থেকে এই যে মেন যে কনসেপ্টটা যে আই সমান সমান আর হবে, অর্থাৎ আমাদের আপতন কোণকে প্রকাশ করে আই দ্বারা এবং প্রতিফলন যে কোণটা আছে সেটাকে আর দ্বারা প্রকাশ করে। এটা সবসময় কী হবে? সমান হবে। সো এরপরে আমরা আলোর অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে জানবো। সো এখন আমরা যে টপিকটা নিয়ে সম্পর্কে জানবো সেটা হলো দর্পণ। সো দর্পণ বলতে কি বোঝায়? আমরা সাধারণত আয়নাকে বুঝি, তাই না? সো এই দর্পণ কত প্রকার সেটা সম্পর্কে জানতে হবে। সো দর্পণ কয় প্রকার? দর্পণ হলো 2 প্রকার। এক নাম্বার কি? এক নাম্বার হলো সমতল দর্পণ এবং 2 নাম্বারটাকে বলা হয় গলীয় দর্পণ। সো মনে রাখবা সমতল দর্পণ কোন ক্ষেত্রে কি হয়? সমতল ক্ষেত্রে আমাদের যে পাড়াটা লাগানো থাকে অর্থাৎ সিলভারিং যে করা হয়, অর্থাৎ পিছনে একটা আমাদের কি থাকে? রূপা বা পারদের কি থাকে? আমাদের সিলভারিং করা থাকে সমতল দর্পণের ক্ষেত্রে। একইভাবে গলীয় দর্পণের ক্ষেত্রে যদি বলি গলীয় দর্পণ কয় প্রকার, তাহলে গলীয় দর্পণ হলো 2 প্রকার। একটা কি? একটা হলো অবতল দর্পণ, একটা হলো কি? উত্তল দর্পণ। সো অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? আমাদের যে পাড়া লাগানো থাকে বা যে সিলভারিং করা থাকে সেটা বাইরের দিকে থাকে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কি থাকে? এই পাড়াটা কি থাকে? ভিতর দিকে থাকে। সো এটা একটু মনে রাখবো। তারপরে যেটা কিছু প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানবো। সো প্রয়োজনীয় তথ্য কি কি? যে সমতল দর্পণে যদি আমরা পূর্ণ বিম্ব দেখতে চাই, অর্থাৎ ধরে নাও আমি আমার ফুল শরীরের একটা বিম্ব আমি দেখতে যাচ্ছি, কোথায়? সমতল দর্পণে, তাহলে সেক্ষেত্রে আয়নাটার দৈর্ঘ্যটা কতটুকু হলেই আমরা সম্পূর্ণটুকু বা আমার সম্পূর্ণ ইমেজ দেখতে পারবো? তাহলে মনে রাখবো দর্পণের দৈর্ঘ্যটা হতে হবে দর্শক যে থাকবে তার যদি অর্ধেক আকারে যদি আমরা দর্পণটা নেই তাহলে কিন্তু আমরা সেখানে ফুল অর্থাৎ সম্পূর্ণরূপে আমি নিজের ছবিটা দেখতে পারবো। এইটা মনে রাখবো যে আমরা যদি সম্পূর্ণ বা পূর্ণ বিম্ব দেখতে চাই তাহলে বিম্ব দেখতে গেলে আমাদের দর্পণের দৈর্ঘ্যটা বা আয়নার দৈর্ঘ্যটা হতে হবে যে লক্ষ্যবস্তু থাকবে তার অর্ধেক। তারপর যেটা পড়তে হবে যে সমতল দর্পণকে যদি আমরা থিটা ডিগ্রি কোণে ঘুরাই ফেলি তাহলে বিম্বটা কত ডিগ্রি কোণে ঘুরবে? 2 থিটা কোণে। সাপোজ একটা কোশ্চেন এরকম করে চলে আসলো যে তুমি একটা দর্পণকে 3 ডিগ্রি কোণে ঘুরাইলা, তাহলে বিম্বটা কত ডিগ্রি কোণে ঘুরবে? তাহলে মনে রাখবা বিম্বটা কত? 60 ডিগ্রি কোণে ঘুরে যাবে, কারণ দর্পণটাকে যদি আমরা 30 ডিগ্রি কোণে ঘুরাই তাহলে বিম্বটা 2 থিটা, মানে 2-র সাথে 30 গুণ করে কত? 60, তাহলে 60 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এটা মনে রাখতে হবে। তারপরে যেটা সম্পর্কে পড়বো সেটা হলো যে টপিকটা সেটা হলো বিম্ব। সো বিম্ব বা আমাদের ইমেজ কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার কি কি? এক নাম্বারটা হলো আমাদের বাস্তব বিম্ব এবং আরেকটা কি? আমাদের অবাস্তব বিম্ব। সো বাস্তব বিম্বর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। একইভাবে অবাস্তব বিম্বর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। কারণ পরীক্ষায় কিন্তু প্রায় সময় আমাদের দেখা যায় যে পরীক্ষায় খ নাম্বার কোশ্চেনে দিয়ে দেয় যে বাস্তব বিম্ব ও অবাস্তব বিম্বের পার্থক্য লিখো, তার মধ্যে পার্থক্যটা লিখতে হবে। একইভাবে কোশ্চেন এভাবেও আসতে পারে বাস্তব বিম্বর বৈশিষ্ট্য লিখো বা অবাস্তব বিম্বের বৈশিষ্ট্য লিখো, তখন কিন্তু আমাদের এগুলো লিখতে হবে। একইভাবে এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তাহলে মনে রাখবো বাস্তব বিম্বর ক্ষেত্রে বাস্তব বিম্ব সর্বদা উল্টা বিম্ব গঠিত হয়, এটা মনে রাখবো। অপরদিকে অবাস্তব বিম্বতে সর্বদা কি বিম্ব তৈরি হয়? সোজা বিম্ব তৈরি হয়। বাস্তব বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়, অপরদিকে অবাস্তব বিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। আবার বাস্তব বিম্বর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বাস্তব বিম্ব তৈরি হয়? অবতল দর্পণ এবং উত্তল লেন্সে আমাদের কি তৈরি হয়? বাস্তব বিম্ব তৈরি হয়। অপরদিকে অবাস্তব বিম্ব কোথায় তৈরি হয়? সব রকম দর্পণ এবং সব রকম যে লেন্স আছে সেখানে আমাদের কি তৈরি হয়? অবাস্তব বিম্বটা তৈরি হয়। তারপর আমাদের প্রয়োজনীয় কিছু সূত্র আছে, এই সূত্র সম্পর্কে জানতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই সূত্র সম্পর্কিত যে ম্যাথগুলো এমসিকিউতে দিয়ে দেয়।
সো মনে রাখবে ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ এর সূত্র হবে এফ সমান সমান r/2, আর বার দ্বারা বোঝা হয় আমাদের বক্রতার ব্যাসার্ধ। সো এটা কি কোন সূত্রের ক্ষেত্রে এটা পড়বে, এটা অবতলের ক্ষেত্রে পড়বে, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ফেলবো। আবার কোশ্চেনে যদি কখনো বলে উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ এর মান বের করার সূত্রটা হবে যে -r/2, আর দ্বারা কি বোঝায়, আর দ্বারা বোঝায় বক্রতার ব্যাসার্ধ, আর 2 তো একটা কনস্ট্যান্ট মান। তাহলে মনে রাখবো উত্তল দর্পণের ক্ষেত্রে একটা মাইনাস আসবে, অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু সামনে একটা কি দেখবে প্লাস থাকবে। তারপরে যেটা সম্পর্কে পড়তে হবে বিবর্ধন সম্পর্কে পড়তে হবে। বিবর্ধনের সূত্রটা হবে এম সমান সমান বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ বিম্বের যে দৈর্ঘ্যটা হবে সেটাকে যদি লক্ষ্যবস্তুতে থাকবে সেটা দ্বারা যদি ভাগ করে দেই তাহলে সেটাকে আমরা পাবো কি বিবর্ধন। সো এটাকে আমাদের বিম্বের দৈর্ঘ্যকে এল প্রাইম দ্বারা প্রকাশ করা হয় আর লক্ষ্যবস্তু দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এই দুইটার অনুপাতকে আমাদের বিবর্ধন বলা হবে। সো এই সূত্র দ্বারা আমরা বিবর্ধনও বের করতে পারবো। সো এইখানে যে ইনফরমেশনগুলো দিলাম এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবা, কারণ পরীক্ষায় কিন্তু এই ইনফরমেশন থেকে কোশ্চেন চলে আসতে পারে। তো এখন আমরা যেটা সম্পর্কে জানবো যেই টপিকটা সেটা হলো আলোর প্রতিসরণ। সো আলোর প্রতিসরণ থেকে সর্বপ্রথম কি সম্পর্কে জানতে হবে যে আলোর প্রতিসরণের জন্য দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। সর্বপ্রথম আমাদের দুটি বিষয় সম্পর্কে বা এই দুইটা কনসেপ্ট সম্পর্কে একবারে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। সো প্রথম কনসেপ্টটা কি, যে এক নম্বর যে কনসেপ্টটা সেটা হলো যে কখনো যদি আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে কি ঘটে। তাহলে মনে রাখবা আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব হতে দূরে সরে যায়, অর্থাৎ আমাদের আয়ের মানটা হবে আর এর মানের থেকে ছোট। তাহলে কিরকম জিনিসটাকে বোঝাচ্ছি, ধরে নাও আমরা ঘন মাধ্যম হিসেবে আমরা কি নিলাম, পানি নিলাম বা ওয়াটার নিলাম, এবং হালকা মাধ্যম হিসেবে আমরা কি নিলাম, বায়ু নিলাম। অর্থাৎ পানি থেকে কোনো একটা আলো আমরা কোথায় যাচ্ছে, বায়ুতে যাচ্ছে। তো যাওয়ার সময় কি ঘটবে, আমাদের এখানে কি হলো আপতিত রশ্মি এবং পরবর্তীতে যেটা বের হয়েছে এটা হলো প্রতিসৃত রশ্মি। এই রশ্মিটা কি হবে, এই যে অবিলম্ব, এই যেটাকে বলা অবিলম্ব, এই অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কখন, যখন কোনো আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে। আবার একইভাবে দুই নাম্বার যে কনসেপ্টটা, কখনো যদি কোনো আলো হালকা মাধ্যম থেকে যদি কোথায় যায়, ঘন মাধ্যমে যায়, তাহলে কি ঘটবে। তাহলে মনে রাখবা কখনো যদি কোনো আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের দিকে সরে যায় বা দিকে আসে। তো তার মানেটা কি, আয়ের মানটা হবে আর এর থেকে বড়। আই বলতে কি বোঝায়, আই বলতে বোঝায় আমাদের আপতন যে কোণ সেটা, আর আর হলো প্রতিসৃত কোণ যেটা সেটা, বা প্রতিসরণ কোণ যেটা সেটা। তার মানেটা কি, সো এইখানে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণটা তৈরি করে সেটাকে আই দ্বারা প্রকাশ করে, যেটাকে বলে আপতন কোণ। তাহলে আমি কি বলছিলাম যে হালকা মাধ্যম হিসেবে ধরে না আমরা নিলাম একটা বায়ু, আর ঘন মাধ্যম হিসেবে নিলাম পানি। অর্থাৎ বায়ু থেকে কোনো পানি যদি, অর্থাৎ কোথায় যায়, বায়ু থেকে কোনো আলো যদি কোথায় যায়, পানির ভিতরে যায়, তাহলে কি ঘটবে, তাহলে এই যে প্রতিষ্ঠিত রশ্মিটা এটাই যে অবিলম্ব যে আছে এই অবিলম্বের দিকে সরে আসবে। এর আগেরটা কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে গেছে, বাট এটা কিন্তু দিকে আসবে। তাহলে এই যে দুইটা কনসেপ্ট, এই দুইটা কনসেপ্ট একটু মনে রাখবো। আমাদের স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম হয় কি, এই দুইটা কনসেপ্ট প্রায় সময় মুখস্থ করলেও পরবর্তীতে বুঝে মুখস্থ করলে পরবর্তীতে ভুলে যায়। সো এটা মনে রাখার জন্য একটা টেকনিক তোমাদের শেখাই দিচ্ছি। সো মনে রাখার জন্য তুমি যে টেকনিকটা মনে রাখতে পারো, একটা মজার টেকনিক আকারে, ধরো না তোমার একটা কুঁড়ে ঘর আছে, এখন কুঁড়ে ঘরের ভিতরে কোনো আলো নাই, কোনো কিছু নাই, তার মানে কুঁড়ে ঘরের ভিতর যেটা আছে সেটা হলো অন্ধকার, এবং বাইরে যে আছে, বাইরে কি ধরনের দিনের বেলা আমরা চিন্তা করতেছি বাইরে কি উঠছে, সূর্য উঠছে, তাই না। তাহলে বাইরে আমাদের কি থাকবে, আলো থাকবে। সো আলোটাকে তুমি চিন্তা করো হালকা মাধ্যম, আর ঘরের ভিতর যে অন্ধকার সেটাকে তুমি ঘন মাধ্যম চিন্তা করো। তাহলে যদি কখনো তুমি এখন এই যে দরজাটা আছে এই দরজাটাকে তুমি কি মনে করো, দরজাটাকে অবিলম্ব মনে করো, তাহলে যদি কোনো আলো ঘন থেকে যদি কোথায় যায়, হালকা মাধ্যমে যায়, তাহলে কি করবে, দরজা থেকে কোথায় চলে যাবে, দূরে সরে যাবে। জিনিসটা আবার বুঝিও, যে ঘন থেকে যদি হালকা মাধ্যমে যায় তাহলে দরজাটাকে তুমি অবিলম্ব চিন্তা করো, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা কিন্তু আমাদের বলছে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। আবার কখনো যদি এরকম ঘটে, তুমি এখন হালকা মাধ্যম থেকে অর্থাৎ বাইরের আলো থেকে তুমি কোথায় যাবা, ঘন মাধ্যমে যাবা বা ঘরের ভিতরে যাবা, অন্ধকার জায়গায় যাবা, তাহলে কি ঘটবে, হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যাও তুমি দরজার কাছাকাছি যাবো, দরজাটা কিন্তু অবিলম্ব, তাহলে কি হবে, অবিলম্বের দিকে আসবে। তার মানেটা কি, হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে আমাদের কি করবে, আমাদের যে প্রতিসৃত যে রশ্মিটা আছে সেটা অবিলম্বের দিকে সরে যাবে। সো এইভাবে তুমি এই টেকনিকটা দ্বারা মনে রাখতে পারো। তারপরে যেটা সম্পর্কে জানবো যে আলোর প্রতিসরণের সীমা, অর্থাৎ আলো কোন পর্যন্ত বা কতটুকু সীমার ভিতরে সে প্রতিসরিত হবে। সো এই মানটা হবে যে আপতন কোণটা অবশ্যই হতে হবে ক্রান্তি কোণের থেকে ছোট বা সমান। আবার বলতেছি, এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকবার আমাদের এমসিকিউতে আসছে যে আলোর প্রতিসরণের সীমা কত। তাহলে সীমাটা মনে রাখবো ক্রান্তি কোণের থেকে কম, বা আমাদের কার মান কম হবে,
যে আপতন কোণ যেটা থাকতে হবে, এই যে আয়ের মানটা, এই আয়ের মানটা কি হবে, ক্রান্তি কোণের থেকে কম হবে বা সমান হবে। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে শর্ত, এই শর্তটা পড়তে হবে। তো এই শর্তটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ হওয়ার প্রথম যে শর্তটা হইতে হবে, অবশ্যই আলোটাকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, এটা হলো মাস্ট 1 নাম্বার। 2 নাম্বারটা কি হইতে হবে, আয়ের মান অর্থাৎ আপতন কোণের মানটা ক্রান্তি কোণের থেকে বেশি হইতে হবে। যখনই ক্রান্তি কোণের থেকে বেশি হবে তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে মনে রাখবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি, 2টি। একটি হলো ঘন থেকে হালকাতে যেতে হবে, আর 2 নাম্বারটা হলো যে আপতন কোণের মান অর্থাৎ আয়ের মানটা, অবশ্যই আয়ের মানটা কি হতে হবে, ক্রান্তি কোণের থেকে আমাদের বড় হতে হবে। তারপরে যেটা সম্পর্কে পড়বো যে এই যে আমাদের কি আছে, আলোর প্রতিসরণটা আছে, এই আলোর প্রতিসরণটা কয়টা সূত্র মেনে চলে বা আলোর প্রতিসরণের সূত্র কয়টি। সো মনে রাখবো আলোর প্রতিসরণের সূত্র কয়টি, 2টি। এখন 2টি কি কি সেটা পড়তে হবে। তাহলে 1 নাম্বারটা পড়ি। 1 নাম্বারটা হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি বলতে এই যে রশ্মিটা সেটাকে বলে আপতিত রশ্মি। অবিলম্ব, অবিলম্ব বলতে এই যে এটাকে বলে অবিলম্ব। এবং প্রতিসরিত রশ্মি বলতে এই যে যেটা বের হয়ে যাচ্ছে এটাকে বলে প্রতিসরিত রশ্মি। এটা কি থাকবে, সবসময় একটা সারফেসে বা একই সমতলে থাকবে। এটা হলো নাম্বার 1 সূত্র। তারপর 2 নাম্বার যে সূত্র সেটা হলো যে আমাদের প্রতিসরণাঙ্ক। তো প্রতিসরণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করতে হয়। এই মিউটা আমরা কিভাবে পাবো, সাইন আই। সাইন আই দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের এই যে আপতন কোণ থাকবে সেই আপতন কোণের সাইনের মানটা নিতে হবে। আর সাইন আর অর্থাৎ এই যে আমাদের কি আছে, প্রতিসরণ যে কোণ আছে সেটার মানটা যদি আমরা সাইন করে নেই এবং সেটাকে যদি ভাগ করি বা সেটাকে অনুপাত করি, তাহলে আমরা খুব সহজেই প্রতিসরণাঙ্কটা বের করতে পারো। সাপোজ যদি ধরে নাও যে এ থেকে আমাদের কোথায় যাচ্ছে, আলোটা আমাদের বি মাধ্যমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রতিসরাঙ্ক বলা হবে যে যেটা থেকে যাচ্ছে সেটা হলো এ এবং কার প্রতিসরাঙ্ক, বি প্রতিসরাঙ্ক। তাহলে এইভাবে লেখা হয় যে এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। সো এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমাদের ফার্মেন্টের নীতি দ্বারা প্রমাণিত হয়। বা আমাদের এমসিকিউ আসতে পারে যে আলোর প্রতিসরণের যে 2য় নম্বর সূত্রটা সেটা কোন নীতি দ্বারা আমাদের প্রমাণ করা যায়। তাহলে মনে রাখবো ফার্মেন্টের নীতি দ্বারা প্রমাণ করা যায়। তারপরে যেটা সম্পর্কে জানবো আমরা, এই যে প্রতিসরণাঙ্কটা আছে, এই যে মিউর মানটা আছে, এই মিউ সম্পর্কে কিছু তথ্য জানা লাগবে। প্রথমে যেটা জানবো যে এই প্রতিসরণাঙ্ক মিউটা আমাদের কার কারের উপর নির্ভর করে। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা আমাদের পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার জন্য অনেকবার কিন্তু আমাদের পরীক্ষা আসছিল। তাহলে মনে রাখবো প্রতিসরাঙ্ক মিউ এর মানটা নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপরে আর আলোর রঙের উপরে। সো মাধ্যমের প্রকৃতি বলতে বোঝাচ্ছে ধরে নাও আমি পানি থেকে বায়ুতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রতিসরাঙ্কটা আলাদা হবে। আবার বায়ু থেকে যদি পানিতে আসো তাহলে কিন্তু প্রতিসরাঙ্কটা আলাদা হবে। আর কার উপর নির্ভর করবে, আলোর রঙের উপর। অর্থাৎ একটা আলোর জন্য প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। যেমন লাল রঙের প্রতিসরাঙ্ক কিন্তু সবচেয়ে কম, আবার অপরদিকে বেগুনি রঙের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। না মনে রাখবো যে কোশ্চেন আসে যে কোন রঙের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, তাহলে বলবো আমরা লাল। আর যে কোশ্চেন আসে কোন রঙের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে বলবো কি বেগুনি। এই দুইটা রং সম্পর্কে আমাদের জানা লাগবে। আর কি কি জানা লাগবে, তো মনে রাখতে হবে পানির প্রতিসরাঙ্ক কত, অর্থাৎ পানিতে প্রতিসরাঙ্কটা হলো আলোর প্রতিসরাঙ্ক হলো 1.33, অপরদিকে কেরোসিনের প্রতিসরাঙ্ক আমাদের মিউ সমান হবে 1.44। এই দুইটা মান একটু মনে রাখবো, কারণ পরীক্ষায় কিন্তু যখন আমাদের ম্যাথ সলভ করবো একটু পরে, সেই ম্যাথ সলভ করার সময় কিন্তু এই মানগুলো আমাদের কাজে লাগবে। সো এইখানে যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা, কারণ এই ইনফরমেশন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসবে। এখন আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো লেন্স। সো লেন্সের বাংলা কি, লেন্স কিন্তু একটা ইংরেজি একটা শব্দ, বাট লেন্সের বাংলা হলো পরকলা। মনে রাখবো লেন্সের বাংলা হলো পরকলা। তো সর্বপ্রথম আমরা যেটা সম্পর্কে জানবো এই লেন্সের সংজ্ঞাটা, লেন্স কাকে বলে। তাহলে মনে রাখবো যে লেন্স কাকে বলে, স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়, লেন্স বলা হয়। তাহলে যদি আমাদের প্রশ্ন চলে আসে বোর্ড পরীক্ষায় ক নাম্বারে যে লেন্স কাকে বলে, তাহলে লিখবো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমাদের কি বলবে, লেন্স বলবে। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে যে লেন্স কি দ্বারা তৈরি। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, পরীক্ষার এমসিকিউর জন্য, একইভাবে আমাদের বোর্ড পরীক্ষায় ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবো লেন্স সাধারণত কী দ্বারা তৈরি, কাঁচ দ্বারা তৈরি বা প্লাস্টিক দ্বারা তৈরি বা কর্টস দ্বারা সাধারণত আমাদের কী তৈরি হয়, লেন্সটা তৈরি হয়। তারপর যেটা পড়তে হবে যে লেন্স কত প্রকার। সো লেন্স হলো 2 প্রকার। সো প্রথমটাকে বলা হয় উত্তল লেন্স, যেটার অপর নাম হলো অভিসারী লেন্স, এবং আরেকটা হলো অবতল লেন্স বা যেটার অপর নাম হলো অপসারী লেন্স। ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে যে উত্তল লেন্স বা অভিসারী লেন্স কাকে বলে। তাহলে মনে রাখবো যে লেন্সের মধ্যভাগ মোটা বা প্রান্তভাগ সরু তাকে কি বলা হবে, আমাদের উত্তল লেন্স।
তাহলে মধ্যভাগ মোটা বলতে এরকম আমাদের বোঝাচ্ছে যে মধ্যভাগটা কি থাকবে, মোটা থাকবে। এই যে প্রান্তভাগ, এই প্রান্তভাগগুলো কী হবে, সরু। যদি এরকম থাকে তাহলে সেটাকে বলা হবে কি, উত্তল লেন্স। আবার দেখো এই উত্তল লেন্স আবার কয় প্রকার, উত্তল লেন্স আবার কয় প্রকার, আমাদের 3 প্রকার। সো 3 প্রকার কি কি, এর সংজ্ঞাগুলো একটু পড়তে হবে পরীক্ষার জন্য। তাহলে প্রথমে যেটা পড়বো যে 1 নম্বর যেটা, সেটাকে বলা হয় উভোত্তল লেন্স। সো এটা কাকে বলে, তাহলে উভোত্তল বলতে কি আমাদের কি বোঝাচ্ছে, যে উভয় পৃষ্ঠা কি থাকবে, উত্তল। অর্থাৎ উভয় পৃষ্ঠা যদি থাকে উত্তল তাহলে সেটাকে বলে উভোত্তল লেন্স। তাহলে সংজ্ঞাটা কীভাবে দিব, যে লেন্সের দুটি তলই উত্তল তাকে কি বলা হবে, উভোত্তল লেন্স। যেমন একটা চিত্রটা আমাদের দেখো, চিত্রটা দেখো, এই পৃষ্ঠাটাও আমাদের কি উত্তল, অপর পৃষ্ঠাও আমাদের উত্তল। যদি দুইটা পৃষ্ঠা যেহেতু উত্তল তাহলে এটাকে বলা কি আমাদের উভোত্তল লেন্স। তারপরে দেখো উত্তল লেন্সকে আবার আরেকটা প্রকারভেদ কি, যে সমতল লেন্স। এখন সমতল লেন্স বলতে কি বোঝায়, আমাদের একটা পৃষ্ঠা কি থাকবে, সমতল থাকবে এবং অপর পৃষ্ঠা কি থাকবে, উত্তল থাকবে। তাহলে সংজ্ঞাটা ভাবে লিখবা, যে লেন্সের একটি তল কি সমতল এবং অপর একটা তল কি হবে, উত্তল, তাকে বলা হবে সমতলতল লেন্স। তাহলে যেমন এখানে দেখো আমার একটা পৃষ্ঠা কি আছে, একটা পৃষ্ঠা আমাদের কি আছে, সমতল আছে এবং অপরটা আছে উত্তল, এর জন্য এটাকে আমাদের বলা হবে সমতল উত্তল লেন্স। তারপরে যেটা সম্পর্কে জানবো উত্তল লেন্সের প্রকারভেদ, সেটা হলো অবতল উত্তল লেন্স। সো এটা মানে কি বোঝাচ্ছে, যে একটা পৃষ্ঠা কি থাকবে আমাদের অবতল থাকবে এবং অপর পৃষ্ঠা আমাদের কি থাকবে, উত্তল। যদি এরকম থাকে তাহলে তাকে সেটাকে বলা হয় অবতল লেন্স। তাহলে সংজ্ঞাটা কীভাবে লিখবা, যে লেন্সের একটি তল অবতল এবং অপরটি উত্তল তাকে বলা হয় অবতল লেন্স। সো অবতল লেন্সটা যেমন চিত্রের মাধ্যমে দেখো, এই একটা পৃষ্ঠা আমাদের কি আছে, একটা পৃষ্ঠা উত্তল আছে এবং অপর একটা পৃষ্ঠা আমাদের কি আছে, অপর একটা পৃষ্ঠা আমাদের আছে অবতল। সো আর একটা হলো অবতল আর একটা উত্তল, এই জন্য হলো অবতল উত্তল লেন্স এটাকে বলা হয়। তারপরে দেখো আমরা যেটা সম্পর্কে পড়বো সেটাকে বলা হয় অবতল লেন্স, বা যেটা অপর নাম হলো অপসারী লেন্স। তার আগে একটা নোট একটু বলে দিই, নোটটা কি, মনে রাখবা যে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভিতরে উত্তল লেন্সটাকে ছড়ায় দেই, তাহলে যে রশ্মিগুলো থাকে সেই রশ্মিগুলো কি হয়, ছড়িয়ে পড়ে, বা রশ্মিগুলো আমাদের কি হয়, অভিসারী হয়। সো এটা মনে রাখবে, এটা আমাদের এমসিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয়, যে একটা উত্তল লেন্সকে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভিতরে ডুবাই রাখি তাহলে সেক্ষেত্রে রশ্মি যে থাকবে রশ্মিগুলো কি হবে, তাহলে মনে রাখবো রশ্মিগুলো কিন্তু ছড়ায় যাবে বা কি হবে, আমাদের অভিসারী হবে। তারপরে আমরা যেটা সম্পর্কে জানবো অবতল লেন্স বা অপসারী লেন্স। তাহলে এটা কাকে বলে, যে সংজ্ঞাটা হবে, যে লেন্সের মধ্যভাগটা সরু, প্রান্তদ্বয় মোটা, তাকে কি বলা হবে, আমাদের অবতল লেন্স বা অপসারী লেন্স বলা হবে। যেমন আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি, মধ্যভাগটা সরু বলছে, তাহলে মধ্যভাগটা আমাদের কি থাকবে, এরকম সরু থাকবে, বাট প্রান্তভাগটা কি থাকবে, প্রান্তভাগটা এরকম আমাদের মোটা থাকবে। যদি প্রান্তভাগটা মোটা থাকে তাহলে সেটাকে বলা হবে অবতল লেন্স বা অপসারী লেন্স। তাহলে এই যে অবতল লেন্সটা আছে এটা আবার কয় প্রকার, এটা হলো আবার 3 প্রকার। তো 3 প্রকার কি কি, একটাকে বলা হয় উভবতল লেন্স বা উভয় অবতল লেন্স। তো এটা কি জিনিস, যে লেন্সের দুটি তলে কি হবে, অবতল হবে, তাকে বলা হয় উভবতল লেন্স। তাহলে যেমন একটা দেখো, এই পাশটা আমাদের কি অবতল, অপর পাশটা কি আমাদের অবতল। যদি দুইটা পিস অবতল বা দুইটা পৃষ্ঠে অবতল সেটাকে বলা হবে উভবতল লেন্স। তারপরে যেটা আছে অবতল লেন্সে সেটাকে বলা হয় সমতল অবতল লেন্স। তো এটা মানে কি, একটা পৃষ্ঠা কি থাকবে, সমতল থাকবে এবং অপর পাশটা কি থাকবে, অবতল থাকবে। যদি এরকম থাকে তাহলে সেটাকে বলা আমাদের কি, সমতল অবতল লেন্স। যেমন সংজ্ঞাটা যদি এইভাবে আসে তার সংজ্ঞাটা কীভাবে দিবা, যে লেন্সের একটি তল সমতল এবং অপরটি অবতল তাকে বলা হবে সমতল অবতল লেন্স। যেমন এই একটা পৃষ্ঠা দেখো, এখানে একটা পৃষ্ঠা কিন্তু আমাদের কি সমতল এবং অপর পৃষ্ঠটা কি আমাদের অবতল। তাহলে এই যেহেতু একটা পৃষ্ঠা আমাদের কি সমতল এবং অপর পৃষ্ঠা কি আমাদের অবতল, এই জন্য এটাকে বলা হয় সমতল লেন্স। তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা কি, সেটাকে বলে উত্তল অবতল লেন্স। তো এটার মানে কি, তার মানে এখানে এই ওয়ার্ডটাকে যদি ভাঙি তাহলে ভাঙলে আমাদের কি আসে, উত্তল আসে এবং অপরটা আসে অবতল। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিব, যে লেন্সের একটি তল উত্তল এবং অপরটি অবতল তাকে কি বলা হবে, উত্তল অবতল লেন্স। তাহলে এই জিনিসটা দেখো, যে একটা পৃষ্ঠা আমাদের কি আছে, একটা পৃষ্ঠা আমাদের কি আছে, আমাদের উত্তল আছে এবং অপর একটা পৃষ্ঠ কি আছে, আমাদের অবতল আছে। এর জন্য যেহেতু একটা পৃষ্ঠা উত্তল আর একটা পৃষ্ঠা অবতল, তাহলে এটাকে বলা হয় উত্তল অবতল লেন্স। তাহলে এই যে লেন্সের যে প্রকারভেদ, এই প্রকারভেদের সংজ্ঞাগুলো মনে রাখবো, কারণ আমাদের বোর্ড পরীক্ষায় বা আমাদের এমসিকিউ কিন্তু এই সংজ্ঞাগুলো তুই দিয়ে, এই চিত্রগুলো দিয়ে দেয়, চিত্র দিয়ে বলে যে এটা কোন লেন্স লিখো বা কোন লেন্স নির্ণয় করো। তখন কিন্তু খুব এই বেসিকটা যদি না জানি বা এই সংজ্ঞাগুলো যদি ভালোভাবে রপ্ত করতে না পারি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। এর জন্য অবশ্যই এই যে লেন্সের যে প্রকারভেদ আছে এই লেন্সের প্রকারভেদটা একটু ভালোভাবে জেনে রাখবা, কারণ পরীক্ষায় ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা আমাদের যে বোর্ড পরীক্ষা আছে সেখানে কিন্তু এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে।
তো এখন আমরা লেন্স সম্পর্কিত কতিপয় কিছু রাশি সম্পর্কে জানবো, অর্থাৎ লেন্স থেকে এই তথ্যগুলো আমাদের জানা লাগবে। তো প্রথমে যেটা জানবো কি, যে আমাদের প্রায় সময় যে ক নাম্বার প্রশ্নে বা মাঝে মাঝে আমাদের এমসিকিউতে এটা দিয়ে দেয় যে উন্মেষ কাকে বলে। তো মনে রাখবো যে লেন্সের ব্যাসকে কী বলা হবে, উন্মেষ বলা হবে। এটা একটু মনে রাখবো আমাদের সৃজনশীলের জন্য, সৃজনশীল ক নাম্বারের জন্য। তারপর যেটা সম্পর্কে আলোক কেন্দ্র থেকে কিছু তথ্য জানতে হবে। সো আলোক কেন্দ্র থেকে কী তথ্য জানতে হবে, লেন্সের আকৃতির উপর ভিত্তি করে আলোক কেন্দ্র লেন্সের বাইরে হতে পারে বা লেন্সের ভিতরে হতে পারে। সো এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে আলোক কেন্দ্রটা কি লেন্সের বাইরে বা ভিতরে হতে পারে, তাহলে কিন্তু অবশ্যই মনে রাখবে এটা দুটি কার উপর ভিত্তি করে হতে পারে, যে লেন্সের আকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ লেন্সের আকৃতির উপর নির্ভর করে এই আলোক কেন্দ্রটা লেন্সের বাইরে হতে পারে, ভিতরে হতে হবে। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। তারপর যেটা পড়তে হবে, লেন্সের প্রধান ফোকাস কয়টি, তাহলে মনে রাখবো লেন্সের প্রধান ফোকাস হলো দুইটি। দুইটি কি কি, একটাকে বলা হয় প্রথম প্রধান ফোকাস আর একটা হলো দ্বিতীয় প্রধান ফোকাস। এই দুইটা তথ্য আমাদের জানা লাগবে। তারপর যেটা সম্পর্কে জানবো যে উত্তল লেন্স সম্পর্কে জানবো। উত্তল লেন্স থেকে কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে। প্রথমে কি জানবো, যে লক্ষ্যবস্তু লেন্সের দিকে যত যাবে, কোনটার ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু লেন্সের দিকে যত যেতে থাকবে, বিম্ব লেন্স থেকে তত দূরে সরে যাবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। এটা একটা কি লেন্স, উত্তল লেন্স। সো এখানে একটা কি লক্ষ্যবস্তু বা একটা মানুষ আছে, এই মানুষটা যত লেন্সের দিকে যেতে থাকবে, এই মানুষটার যে বিম্ব সেটা তত লেন্স থেকে দূরে সরে যাবে। এটা একটু মনে রাখবে। তারপরে কি শুনবো বা কি জানবো, যে লক্ষ্যবস্তু লেন্স হতে যত দূরে সরে যাবে, তার মানে কি, এই যে লেন্সটা আছে এটা কি লেন্স, উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু ধরুন একটা মানুষ, লেন্স থেকে যত দূরে যেতে থাকবে, বিম্ব লেন্সের দিকে তত সরে আসবে, অর্থাৎ বিম্বটা তত লেন্সের কাছাকাছি আসতে থাকবে। তাহলে আবার বলতেছি যে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যত আমাদের কী হবে, লেন্সের দিকে যেতে থাকবে, বিম্বটা তত দূরে সরে যাবে। আবার উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুটা আমাদের কি, লেন্স থেকে যত দূরে সরে যাইতে যাবে, বিম্বটা তত কি আসবে, কাছে আসবে। এই দুটো ইনফরমেশন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তারপর আমরা যাবো যে লেন্স শনাক্তকরণ। আর লেন্স শনাক্তকরণ জিনিসটা কি, ধরো তোমাকে আমাকে যে কোনো র্যান্ডমলি একটা লেন্স দিল, লেন্স দিয়ে বলো এটা কী লেন্স নির্ণয় করো, তখন তুমি কীভাবে নির্ণয় করবা। সো নির্ণয় করার নিয়মটা হলো যে যেই লেন্সটাই দিক সেই লেন্সের কাছাকাছি তুমি একটা আঙ্গুল রাখবা। আঙ্গুল রাখার পর যদি সেটা উত্তল লেন্স হয়, তাহলে তুমি কি দেখবা, উত্তল লেন্স হলে বস্তুর অবাস্তব, সোজা এবং বিবর্ধিত। বিবর্ধিত মানে কি, বড়। অর্থাৎ তুমি যে আঙ্গুলটা রাখবে সেই আঙ্গুলটা আরও বড় দেখা যাবে। যদি বড় দেখা যায় তাহলে তুমি ধরে নেবে ওটা একটা উত্তল লেন্স ছিল। আর অবতল লেন্সটা কীভাবে চিনবা, যে তুমি ওই লেন্সের কাছাকাছি আঙ্গুল রাখার পর যদি সেই বিম্বটা অবাস্তব, সোজা বা খর্বিত হয়, কি হয়, খর্বিত হয় মানে কি, ছোট হয়ে যায়। অর্থাৎ তুমি যে আঙুলটা কাছে রাখলে সেই আঙুলটা যদি আরও ছোটো দেখা যায়, তাহলে তুমি ধরে নেবে সেটা একটা কি লেন্স, অবতল লেন্স। তাহলে এইভাবে কিন্তু তোমাকে যদি কোনো ধরনের লেন্স দেয়, তুমি লেন্সটা কিন্তু খুব সহজেই শনাক্ত করতে পারো। তাহলে আমি আবার একবার সামারি করতেছি, যদি সেটা উত্তল লেন্স হয়, অর্থাৎ তুমি একটা যে কোনো একটা লেন্স নিলা, নেওয়ার পর সেই একটা যে কোনো একটা আঙ্গুল তুমি সেই লেন্সের কাছাকাছি রাখবা। রাখার পর যদি আঙ্গুলটা তোমার এই আঙ্গুলটা লেন্সের ভিতরে কি দেখায়, ছোটো দেখায়, তাহলে তুমি ধরে নেবে সেটা একটা অবতল লেন্স। আর তুমি আঙ্গুলটা লেন্সের কাছাকাছি রাখাবার, লেন্সের ভিতরে আঙ্গুলটাকে যদি বড় দেখায়, তুমি ধরে নেবে সেটা একটা কি, উত্তল লেন্স। এভাবে কিন্তু তুমি লেন্স শনাক্ত করতে পারবা। তারপরে দেখো উত্তল লেন্স থেকে কিন্তু ইনফরমেশন পড়তে হবে। প্রথম ইনফরমেশন কি পড়তে হবে, উত্তল লেন্সের বিম্ব লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে তার বিম্বটা কীরকম হবে, বড় হবে না ছোট হবে না কোথায় হবে, তার অবস্থান কীরকম হবে, তার প্রকৃতি কী হবে, সেটা মিলিয়ে লক্ষ্যবস্তু কোথায় আছে তার উপর ডিপেন্ড করে। এখন তোমার মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভাই এখন কোথায় লক্ষ্যবস্তু থাকবে, কীভাবে বুঝবো এর বিম্ব কীরকম হবে। এর জন্য প্রথম যে টেকনিকটা দেখো, প্রথম যে লক্ষ্যবস্তু যেখানেই থাক, যেমন এটার ক্ষেত্রে এক্সাম্পলের জন্য আমরা এখানে লক্ষ্যবস্তুটা 2F এ রাখছি। 2F বলতে কি, বক্রতার কেন্দ্র, আর F বলতে আমাদের প্রধান ফোকাস, আর এইখানে যে বিন্দুটা সেটাকে বলে আলোক কেন্দ্র। তাহলে এখানে এটার ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কখনো যদি কোনো একটা বস্তুকে আমরা বক্রতার কেন্দ্রে রাখি, তাহলে সেক্ষেত্রে সর্বদা মনে রাখবা রশ্মিগুলা, প্রথমে একটা রশ্মি আমাদের এই যে লক্ষ্যবস্তুটা থাকবে তার উপর থেকে বের হবে, বের হওয়ার পর এই যে আমাদের আলোক কেন্দ্র বরাবর যে রশ্মিটা গেছে আমাদের এই সমান্তরাল বরাবর, এর সমান্তরাল একটা রশ্মি এখানে যাবে, এবং যাওয়ার পর সেই রশ্মিটা সর্বদা আমাদের কি হবে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। এবং আরেকটা রশ্মি কী করবে, সর্বদা আমাদের আলোক কেন্দ্র দিয়ে যে এটা বের হয়ে যাবে। এবং আরেকটা রশ্মি কী করবে, আমাদের এই সরাসরি আমাদের এখান থেকে শুরু করে একেবারে, অর্থাৎ আমাদের বক্রতার কেন্দ্র থেকে আলোক কেন্দ্র বরাবর সোজা চলে যাবে। যাওয়ার পর আমরা দেখব এই যে দুটা রশ্মি, এই দুটো রশ্মি যেই জায়গায় মিলিত হবে
সেই জায়গা থেকে অর্থাৎ এই যে এখানে আমাদের যে একটা কোথায় যে বক্রতার কেন্দ্র এবং আলোক কেন্দ্র বরাবর যে একটা রশ্মিটা আছে সেখান থেকে আমরা একটা লম্ব টানবো, লম্ব টানার পর এই যে একটা যে আমাদের জিনিসটা তৈরি হলো এটাকে আমাদের বিম্ব বলে। তাহলে আবার বলতেছি দেখো সামারিটা যে আমরা কীভাবে আঁকবো, বস্তু যেখানেই থাক সর্বপ্রথমে একটা যেই বস্তুটা এখান থেকে যে বস্তুটা থাকবে তার একবারে উপর প্রান্তবিন্দু থেকে একটা রশ্মি বের করে আমরা সরাসরি কোণ বরাবর দিব, প্রধান ফোকাস বরাবর বের করে দিব। আরেকটা রশ্মি কী করবো, সবসময় আলোক কেন্দ্র বরাবর নিয়ে এই পাশ দিয়ে চলে যাবে এবং আরেকটা রশ্মি কী করবে আমাদের একবার সরাসরি এই বরাবর যাবে, যাওয়ার পর এই যে এখান থেকে যেটা ছেদ করবে সেটা থেকে এর উপর একটা লম্ব টানলে যেই আমার যেটা উৎপন্ন হবে সেটাকে হলো বিম্ব। তাহলে এটার ক্ষেত্রে বিম্বটা কোথায় হয়েছে দেখো বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে মনে রাখবা যে তাহলে আমরা এটা আমরা কীভাবে বুঝলাম যে এটা এখানে, তাহলে এটা যেহেতু আমাদের প্রধান বক্রতার কেন্দ্রে ছিল এই জন্য এখানে বক্রতার কেন্দ্রের বাইরে গেছে। সো রশ্মিটা এইটা কিন্তু এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, এই দিকেও থাকতে পারে, যেই দিকেই থাক সেটার উপর বেস করেই লক্ষ্যবস্তুটা যেখানে থাকবে সেটার উপর বেস করে কিন্তু আমাদের বিম্বটা তৈরি হবে। এর জন্য বলা হয় উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যেখানে থাকবে বিম্বটা সেটার উপর ডিপেন্ড করে তৈরি হবে। সো এটা মনে রাখবা যে কখনো যদি বিম্বটা এই লেন্সের এই পাশে তৈরি হয়, এই পাশে অর্থাৎ লক্ষ্যবস্তু যেই পাশে তার অপোজিটে তৈরি হয়, তাহলে সেটা সবসময় কী হবে, বাস্তব বিম্ব হবে। সেই বাস্তব বিম্বটা খর্বিত ছোট হতে পারে লক্ষ্যবস্তু থেকে বা বিবর্ধিত বা বড় হতে পারে। কিন্তু মনে রাখবা কখনো যদি আমাদের এই যে লেন্স উত্তল লেন্সটা আছে, উত্তল লেন্সের লক্ষ্যবস্তু যেই পাশে সেই পাশে যদি বিম্ব তৈরি হয় তাহলে সেই বিম্বকে বলা হয় অবাস্তব বিম্ব। সাধারণত কখনো যদি কোনো লক্ষ্যবস্তুটা আমাদের প্রধান ফোকাস এবং এই যে আলোক কেন্দ্র আছে এর মাঝখানে থাকে তাহলে সাধারণত কী হয়, আমাদের অবাস্তব বিম্বটা তৈরি হয়। সো এই ইনফরমেশনগুলো মনে রাখবা। সো এই ইনফরমেশনটা যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে লক্ষ্যবস্তুটা তুমি লেন্সের থেকে যে কোনো জায়গায় তুমি যদি নিয়ে যাও লক্ষ্যবস্তুটা, তাহলে বিম্বটা সেখান থেকে আস্তে আস্তে চেঞ্জ হবে। চেঞ্জটা তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে দেখবা। সো এটা মুখস্থ করার কিছু নেই, চিত্রটা জাস্ট আমি যেই নিয়মটা বললাম, তিনটা রশি টানবা, তিনটা রশি টানার পর এই পাশে যেটা যেই জায়গায় মিলিত হবে সেখান থেকে তুমি ধরে নিবা সেটা কোথায় হতে পারে, এফ বা 2F এর মাঝখানে এখানে তৈরি হতে পারে, বা আলোক কেন্দ্র থেকে এফ এর মাঝখানে তৈরি হতে পারে, কোথায় তৈরি হয় সেটা তুমি একে একে দেখবা। তারপরে যেটা সম্পর্কে জানবো অবতল লেন্স সম্পর্কে জানবো। সো অবতল লেন্সের ক্ষেত্রে একটা মজার বিষয় হলো যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তুর অবস্থানের উপর ভেরি করে আমাদের কি হয়, বিম্বটা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আকৃতি তৈরি হতে পারে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা অর্থাৎ সবসময় আমাদের আকারটা হবে খর্বিত, অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে সবসময় কী হবে, খর্বিত মানে ছোট। অবস্থানটা সবসময় কোথায় হবে, বস্তু ও লেন্সের মধ্যে, অর্থাৎ এই যে বস্তু থাকবে এবং বস্তু এবং এই যে লক্ষ্যবস্তু থাকবে লেন্সের মাঝখানে সবসময় কী হবে, আমাদের অবস্থা অর্থাৎ ওই যে বিম্বর অবস্থানটা হবে। আর প্রকৃতিটা কী হবে, অর্থাৎ প্রকৃতিটা সবসময় সর্বদা অবাস্তব এবং কী হবে, সোজা হবে। তাহলে দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। সো এখানে আমরা কী নিচ্ছি, এটা একটা অবতল লেন্স। সো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে চিত্র আঁকবো, চিত্র আঁকার সহজ টেকনিকটা হলো যে আমরা যে লক্ষ্যবস্তুটা নিলাম, লক্ষ্যবস্তুটা ধরে নিলাম আমরা 2F বিন্দুতে আমরা কী নিলাম, লক্ষ্যবস্তুটা নিলাম। নেওয়ার পর লক্ষ্যবস্তুর যে প্রান্তবিন্দু আছে সেখান থেকে একটা আমাদের রশ্মি এইটার সমান্তরাল এখানে আসবে, আসার পর এটার কিন্তু এই পাশে যেতে পারবে না। অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এফ বরাবর যায়, বাট এইখানে আমাদের সেটা পিছন দিকে চলে আসবে, পিছন দিকে কোথায় আসলো, এফ বিন্দুতে আসলো। আর আরেকটা রশ্মি কী হবে, সরাসরি আলোক কেন্দ্র বরাবর চলে যাবে। সো যাওয়ার ফলে দেখো এই আরেকটা রশ্মি আমাদের কী হবে, এই সময় এই বরাবর যাবে, যাওয়ার ফলে এই জায়গায় দেখো একটা কিন্তু ছেদ করছে, এই ছেদবিন্দু থেকে এই বরাবর একটা রশ্মি টানার পর এইখানে যে বিম্ব যে একটা তৈরি হচ্ছে সেটাকে বলা বিম্ব। তাহলে এই বিম্বটা দেখো এই লক্ষ্যবস্তু থেকে কী হইতে পারে, খর্বিত হয়েছে মানে ছোট হবে অবশ্যই। এবং আর কী হবে, এর অবস্থানটা কোথায় দেখো, এর অবস্থানটা সবসময় কী হবে, যে বস্তু এই যে লক্ষ্যবস্তু আর এই যে লেন্স এর কিন্তু মাঝখানে আমাদের সবসময় কী হবে, বিম্বটা তৈরি হবে। এটা সর্বদা সত্য অবতল লেন্সের ক্ষেত্রে। আর কি হবে, এর প্রকৃতিটা কী হবে, সবসময় অবাস্তব। আমি বলে আসছি যে লক্ষ্যবস্তু এবং লেন্সের এই দিকে অর্থাৎ এই পাশে যদি আমাদের বিম্ব তৈরি হয় সেটা সবসময় কেউ অবাস্তব হবে। আর এটা কিন্তু দেখো সোজা, বাট এটার ক্ষেত্রে কিন্তু আমাদের বিম্বটা কী হয়েছিল, উল্টা হয়েছিল। সো অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা মনে রাখবো যে আমাদের আকারটা কী হবে, অর্থাৎ বিম্বের আকারটা সবসময় কী হবে, ক্ষুদ্র হবে বা খর্বিত হবে। অবস্থান সবসময় হবে লক্ষ্যবস্তু এবং লেন্সের সবসময় মাঝখানে যে কোনো জায়গা হতে পারে। আর একটাকে প্রকৃতি সবসময় হবে অবাস্তব এবং সোজা। এবং আর একটা ইনফরমেশন মনে রাখবো, কী ইনফরমেশন মনে রাখবো, যে লক্ষ্যবস্তু যত লেন্সের দিকে যাবে অর্থাৎ এই যে লক্ষ্যবস্তুটা যত লেন্সের কাছাকাছি যেতে থাকবে বিম্বের আকার তত বড় হতে থাকবে। আমি আবার বলতেছি দেখো এই লক্ষ্যবস্তুটাকে যত আমরা কী করব, আমরা এই অবতল লেন্সের কাছাকাছি নিব, এই বিম্বের আকারটা আস্তে আস্তে কী হবে, বড় হতে থাকবে। বড় হলেও একটা কথা মনে রাখবা যে বড় হলেও কখনোই লক্ষ্যবস্তুর আকারের সমান হবে না, অর্থাৎ এই লক্ষ্যবস্তুর থেকে কখনো বড় হবে না। এর আকৃতিটা আস্তে আস্তে এখানে আছে, এখান থেকে আরেকটু বড় হবে, কিন্তু এই যে লক্ষ্যবস্তুর আছে লক্ষ্যবস্তু থেকে বড় হবে না, বাট এই যে এখান থেকে আস্তে আস্তে বড় হয়ে এতটুকু হইতে পারে, এতটুকু হইতে পারে, বাট লক্ষ্যবস্তুর থেকে কিন্তু লক্ষ্যবস্তুর কখনো সমান হবে না বা লক্ষ্যবস্তু থেকে বড় হবে না। আস্তে আস্তে আকারটা বড় হতে পারে, বাট কখনোই কিন্তু লক্ষ্যবস্তু থেকে বড় হবে না। এই ইনফরমেশনটা মনে রাখবা। সো এই হলো টোটাল সামারি।
আমাদের লেন্স সম্পর্কিত একটা তথ্য নিয়ে। সো এরপরে লেন্সের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিভাবে বের করা যায় বা ক্ষমতা থেকে কী কী তথ্য তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে সেটা সম্পর্কে জানবো। সো এখন তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো লেন্সের ক্ষমতা, অর্থাৎ লেন্সের যে পাওয়ার সেটা বের করার জন্য কী কী তথ্য জানা লাগবে সেটা সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা সূত্র সম্পর্কে জানবো, অর্থাৎ পরীক্ষায় কিন্তু এই সূত্র সম্পর্কিত কিছু ম্যাথ আমাদের চলে আসে যেগুলো আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। তাহলে মনে রাখবো লেন্সের ক্ষমতা বের করার সূত্র হলো ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি মানে হলো পাওয়ার। সো লেন্সের ক্ষমতা পি সমান 1/f। এফ দ্বারা কি বোঝায়? এফ দ্বারা ফোকাস দূরত্ব বোঝায়, এবং এই ফোকাস দূরত্বের মানটা অবশ্যই তোমাকে মিটার এককে রাখতে হবে, এবং এর একক কত? ক্ষমতার একক হলো ডায়োপ্টার। সো এটা মনে রাখবো। তারপরে দেখো এই যে আমাদের লেন্সের যে ক্ষমতা, এটা কার উপর নির্ভর করে বা কী দ্বারা নির্ধারিত হয়? তাহলে মনে রাখবো লেন্সের ক্ষমতা সাধারণত কৌণিক বিচ্যুতি দ্বারা কি হয়? নির্ধারিত হয়। এখন কৌণিক বিচ্যুতি হলো লেন্সের কৌণিক বিচ্যুতি। তারপরে যেটা সম্পর্কে জানতে হবে যে লেন্সের এই কৌণিক বিচ্যুতির মান যদি কী হয়? বেশি হয়, তাহলে লেন্সের ক্ষমতাও কী হবে? বেশি হবে। এটা হলো ফার্স্ট অফ অল কথা। তাহলে আমরা আবার বলতেছি লেন্সের ক্ষমতা কৌণিক বিচ্যুতির উপর নির্ভর করে। এখন কৌণিক বিচ্যুতি যদি বেশি হয় তাহলে লেন্সের ক্ষমতা বেশি হবে। আবার দেখো লেন্সের ক্ষমতা কার উপর নির্ভর করে? এফ এর উপর নির্ভর করে, কিন্তু ফোকাস দূরত্ব, অর্থাৎ এর সাথে আমাদের ক্ষমতার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে দেখো এখানে কী লেখা আছে? আমাদের লেন্সের ফোকাস দূরত্ব কম হলো, তো লেন্সের ফোকাস দূরত্ব যদি কম হয় তো এইটার সাথে যেহেতু আমাদের ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের কী হবে? লেন্সের ক্ষমতা বেশি হবে। কারণ আমরা জানি এখানে জিনিসটা কী দেওয়া আছে, অর্থাৎ ক্ষমতার সাথে আমাদের যে ফোকাস দূরত্ব তার সম্পর্ক কী আছে? ব্যস্তানুপাতিক। তার মানে ফোকাস দূরত্ব যদি কী হয়? কম হয়, তাহলে ক্ষমতা কী হবে? বেশি হবে। আবার ফোকাস দূরত্ব যদি বেশি হয় ক্ষমতা আমাদের কী হবে? কম হবে। সো এটাই আমাদের বলছে যে লেন্সের ফোকাস দূরত্ব যদি কম হয় তাহলে ক্ষমতা কী হবে? ক্ষমতা বেশি হবে। আবার যদি বলতে পারি লেন্সের ফোকাস আমাদের কি যদি বেশি হয় তাহলে ক্ষমতা কী হবে? কম হবে। এই সম্পর্কটা বুঝতে হবে। তারপর দেখো কী দেওয়া আছে আমাদের? পানি, কেরোসিন, গ্লিসারিনে কাচের লেন্স রাখলে ফোকাস দূরত্ব, অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্ব কী হয়? বৃদ্ধি পায়। এটা মনে রাখবে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে কোনো কাচের লেন্সকে যদি আমরা কোথায় রাখি? পানিতে, কেরোসিনে বা গ্লিসারিনে রাখি, তার ফোকাস দূরত্বটা কী পায়? বৃদ্ধি পায়। এখন ফোকাস দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষমতাটা কী হবে? যেহেতু ব্যস্তানুপাতিক সমতার ক্ষমতা কী হবে? আমাদের কমে যাবে। এটা মনে রাখতে হবে। তারপরে যেটা সম্পর্কে জানবে, এটা প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় অনুধাবনমূলক কোশ্চেনে দিয়ে দেয় যে চশমার ক্ষমতা +5 ডায়োপ্টারের অর্থটা কী? সো এর অর্থটা হলো যদি প্লাস থাকে মনে রাখবা যে ক্ষমতা যদি মানটা যদি আসে প্লাস, তাহলে সেটা দ্বারা বোঝাবে আমাদের উত্তল লেন্স। আমি আবার বলতেছি ক্ষমতার এখানে যদি প্লাস আসে তাহলে সেটা উত্তল লেন্স বোঝাবে, আর যদি কখনো মাইনাস আসতো তাহলে সেটাকে আমাদের অবতল লেন্সকে বোঝাইতো। এবং ফোকাস দূরত্ব 0.25 মিটার। এটা কীভাবে আসলো? তাহলে এখানে আমাদের ক্ষমতার কিসের মান দেওয়া ছিল? পির মান দেওয়া ছিল 4। তাহলে আমরা একটা সূত্র পড়ছি কি? যে পি সমান 1/f। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? এফ সমান লিখতে পারি 1/p। আর পির মানটা আমাদের কত দেওয়া ছিল? 4। তাহলে 1/4 সমান কত? 0.25 মিটার। তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারলাম যে এই যে আমাদের ফোকাসটা আছে, এই ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বের মানটা আমাদের কত আসতেছে? 0.25 মিটার। তার মানে আবার বলতেছে দেখো চশমার ক্ষমতা যদি +5 থাকে, এটা দ্বারা বোঝায় যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে সেই লেন্সটা উত্তল লেন্স বোঝাবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা অবতল লেন্স হতো। এবং এই যে এটা হলো ক্ষমতার মানটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা সূত্রের মাধ্যমে ফোকাসটা বের করতে হবে। ফোকাসটা কত হবে? 0.25 মিটার। তারপরে দেখো যেটা মনে রাখতে হবে, এটা আমাদের যেটা তথ্য জানতে হবে যে স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু হলো 25 সেন্টিমিটার বা 0.25 মিটার। এটা দ্বারা কি বোঝাচ্ছে? সো স্পষ্ট দর্শনের নিকট বিন্দু বলতে বোঝাচ্ছে যে লেন্সের ক্ষেত্রে বা নর্মালি আমাদের লেন্সের ক্ষেত্রে বা আমাদের চোখের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো চোখের ভিতরে কী আছে? আমাদের একটা লেন্স আছে। সো এখন তুমি চোখের কোন পর্যন্ত তুমি একটা বস্তুকে স্পষ্ট দেখতে পারবা? তুমি যদি কোনো একটা বস্তুকে 0.25 মিটার পর্যন্ত নিয়ে আসতে পারো তা পর্যন্ত তুমি দেখতে পারবে, কিন্তু তার থেকে যদি তুমি কাছে নিয়ে এসে যদি তুমি তাকাও তাহলে কিন্তু তুমি আর সেই বস্তুটাকে স্পষ্ট দেখতে পারবে না। এর জন্য বলা হয় যে স্পষ্ট দর্শনের নিকট বিন্দু হলো, অর্থাৎ তুমি চোখের কত 0.25 পর্যন্ত কোনো বস্তুকে যদি কাছে নিয়ে আসো তাহলে তুমি দেখতে পারবে, তারপরে কিন্তু আর দেখতে পারবে না। এর জন্য এই তথ্যটা মনে রাখবো যে স্পষ্ট দর্শনের নিকট বিন্দু হলো 0.25 মিটার। তারপরে দেখো তারপর যেটা সম্পর্কে জানবো লেন্সের সমবায়। সো লেন্সের সমবায় মানে কি? যে কয়েকটা লেন্সকে এক জায়গায় একত্রিত করার প্রক্রিয়াটাকে বলা হয় লেন্সের সমবায় বা সমন্বয় করা। সো লেন্সের সমবায় আমরা কয় ভাগে করতে পারি? আমরা 3 ভাগে করতে পারি। 3 ভাবে কীভাবে? একটা আমরা উত্তলের এবং উত্তলের সমবায় করব। দেখো চিত্রের মাধ্যমে বোঝো যে এখানে একটা উত্তল লেন্স আমরা নিছি, এই উত্তল লেন্সের সাথে আমি আরও একটা উত্তল লেন্স যুক্ত করে দিচ্ছি। তাহলে যেহেতু আমরা দুইটা উত্তল লেন্স নিছি তাহলে এটাকে বলা হয় উত্তল উত্তল সমবায়। আর একটা হলো উত্তল এবং অবতল সমবায়। অবতল আর অবতল সমবায় বলতে কী বোঝাচ্ছে আমাদের? সো এইখানে দেখো এটা আমরা কি নিয়েছি? একটা অবতল লেন্স নিয়েছি,
আবার সাথে আমরা আরেকটা কি যুক্ত করে দিয়েছি, অবতল লেন্স যুক্ত করেছি। যেহেতু এখানে দুইটাই অবতল লেন্স আছে, এটাকে বলা হয় অবতল আর অবতলের সমবায়। এবং তৃতীয় নাম্বারটা কি, উত্তলের সাথে অবতলের সমবায়। তার মানে কি দেখো, এইখানে আমরা একটা কি লেন্স নিয়েছি, যে এটা আমাদের কি লেন্স, এটা একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের সাথে আমরা আবার একটা কি যুক্ত করে দিয়েছি, এই দেখো আবার একটা কি যুক্ত করে দিয়েছি এখানে আমরা, অবতল লেন্স। তো এরকম করে যদি যুক্ত করে যদি কোনো আমাদের সমবায় তৈরি করা হয়, তাহলে সেটাকে বলা হয় উত্তল অবতল সমবায়। এখন কথা হলো যে এই যে লেন্সের সমবায়টা আছে, এই লেন্সের সমবায় একটি একক লেন্সের ক্ষমতার মতো ক্রিয়া করে। অর্থাৎ এই লেন্স তৈরি করার পর, অর্থাৎ লেন্স কয়েকটাকে এক জায়গায় করার পর সেটা কার মতো ক্রিয়া করবে, সেটা একটি একক লেন্সের মতোই কাজ করবে। অর্থাৎ দেখো এনে উত্তল সমবায় যখন আমরা যুক্ত করবো, তখন আলাদা আলাদাভাবে দুইটা লেন্স কিন্তু কাজ করবে না, দুইটা মিলে একটা লেন্সের মতো কাজ করবে এবং এর একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকবে। এই তথ্য মনে রাখতে হবে। এবং আরেকটা যেটা বলতে হবে, এই যে লেন্সের সমবায়, এই লেন্সের সমবায়ের কাজটা কি, এটা কি আমরা এমনি এমনি করবো, এটা কোনো কাজ আছে কিনা, এটা একটা কাজ আছে। কাজটা কি, যে লেন্সের সমবায়ের ব্যবহারটা কোথায় করতে হয়, যে আলোকীয় যন্ত্রের ত্রুটি ধরার জন্য আমাদের কি করতে হয়, এই লেন্সের সমবায় করতে হয়। লেন্স কয়েকটাকে এক জায়গায় করে আমরা কি করতে পারি, আলোকীয় যন্ত্রের ত্রুটি বের করার ক্ষেত্রে আমাদের এভাবে আমরা এক জায়গায় করে সেই ত্রুটিগুলো বের করতে পারি। তো এই ব্যবহারটা পড়তে হবে। তারপরে যেটা সম্পর্কে বলবো, বিবর্ধন। সো বিবর্ধন জিনিসটা কি, যে বিম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, বা এই বিম্বের দৈর্ঘ্যকে যদি আমরা, যে লক্ষ্যবস্তু আছে তার দৈর্ঘ্যের দিয়ে যে ভাগ করার পর যে অনুপাতটা হয়, সেই অনুপাতটাকে বলা হয় আমাদের বিবর্ধন। তার মানে বিম্বের দৈর্ঘ্যকে যদি এল প্রাইম দ্বারা প্রকাশ করা হয় আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে যদি এল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি এম সমান সমান এল প্রাইম বাই এম। তাহলে সহজ কথা বলতে পারি, বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমাদের বলা হয় বিবর্ধন। এই বিবর্ধনের সূত্র আরেকটা আছে, যে মাইনাস ভি বাই ইউ। সো এটা দ্বারা আসলে কি বোঝায়, নর্মালি তোমাদের বোঝাচ্ছি, যে মাইনাস ভি বাই ইউ দ্বারা বোঝায় যে ধরুন এটা একটা আমাদের কি উত্তল লেন্স। এই উত্তল লেন্সে যদি এখানে যে একটা লক্ষ্যবস্তু থাকে, তাহলে এই যে লেন্সের আলোক কেন্দ্র আছে সেখান থেকে এটা যে দূরত্ব সেটাকে প্রকাশ করে আমাদের ইউ দ্বারা। আর এই পাশে অবশ্যই আমাদের একটা কি তৈরি করা হবে, ইমেজ তৈরি হবে। সো এই যে এখান থেকে শুরু করে আমাদের যে বিম্বটা আছে, বিম্বের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বকে আমাদের প্রকাশ করা হয় ভি দ্বারা। সো এটাই বলছে যে যদি আমরা বিবর্ধনকে আবার একটাভাবে বের করতে পারি, যে মাইনাস ভি দ্বারা কি বোঝাবে, ভি দ্বারা বোঝাবে লেন্স থেকে বিম্বের যে দূরত্ব সেটা, আবার ইউ দ্বারা বোঝাবে লক্ষ্যবস্তু থেকে লেন্সের যে দূরত্ব সেটা। সো এটা দ্বারাও আমরা কি করতে পারবো, বিবর্ধনটা বের করতে পারবো। সো আরেকটা যেটা শিখতে হবে সেটা হলো কৌণিক বিবর্ধন। সো দেখো আমাদের বিবর্ধন থেকে কিন্তু কৌণিক বিবর্ধনটা অনেক বেশি উপযোগী। এখন তার আগে আমাদের একটা জিনিস পড়তে হবে, যে দৃষ্টিকোণটা কাকে বলে। তাহলে দৃষ্টিকোণ কাকে বলে, কোনো লক্ষ্যবস্তু চক্ষু লেন্সের যে কোণ তৈরি করে তাকে দৃষ্টিকোণ বলে। অর্থাৎ কোনো লক্ষ্যবস্তু আমাদের চোখের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমাদের কি বলা হবে, দৃষ্টিকোণ বলা হবে। তো এই দৃষ্টিকোণের কনসেপ্ট থেকে আমরা কৌণিক বিবর্ধনটা বের করতে পারি। তো কৌণিক বিবর্ধনের আমাদের কীভাবে বের করতে পারবো, যে বিম্ব দ্বারা সৃষ্টি দৃষ্টিকোণ, অর্থাৎ বিম্ব দ্বারা সৃষ্ট দৃষ্টিকোণ এবং বস্তু দ্বারা সৃষ্টি দৃষ্টিকোণের অনুপাতকে আমাদের বলা হবে কৌণিক বিবর্ধন, এবং সেটাকে প্রকাশ করা হয় বড় হাতের এম দ্বারা। এখানে বিম্ব দ্বারা সৃষ্ট দৃষ্টিকোণকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, অপরদিকে বস্তু দ্বারা সৃষ্ট দৃষ্টিকোণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। সো এটাকে যদি আমরা কি করি, ভাগ করি, অর্থাৎ যদি সংজ্ঞাটা চলে আসে যে কৌণিক বিবর্ধন কাকে বলে, তাহলে লিখবো যে বিম্ব দ্বারা সৃষ্ট দৃষ্টিকোণ ও বস্তুর দ্বারা সৃষ্ট দৃষ্টিকোণের অনুপাতকে আমাদের কি বলা হবে, কৌণিক বিবর্ধন বলা হবে। আর আরেকটা কথা মনে রাখবা, নর্মাল বিবর্ধন আর কৌণিক বিবর্ধনের ভিতরে কিন্তু কৌণিক বিবর্ধনটা অধিক উপযোগী। সো এই যে তথ্যগুলো যেগুলো তোমাদের এখন পড়াইলাম, সেই তথ্যগুলো অবশ্যই মনে রাখবা, কারণ বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে কিন্তু এই তথ্যগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিজম সম্পর্কে। এই প্রিজমটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিজম থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসেই, একইভাবে তোমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু এমসিকিউ কোশ্চেনে চলে আসে। আর এখন যে ভার্সিটি রিটেন যে অংশ আছে, সে কিন্তু রিটেন অংশ থেকে কিন্তু প্রিজমটা এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারা দেখো প্রথমে আমরা যেটা শিখবো যে প্রিজমের সংজ্ঞা, অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষায় ক নাম্বার জ্ঞানমূলক কোশ্চেনে চলে আসতে পারে যে প্রিজম কি বা প্রিজমের সংজ্ঞা লিখো। তাহলে কি লিখবো, যে স্বচ্ছ সমসত্ব মাধ্যমকে প্রিজম বলে। তাহলে কি লিখবো, আবার বলতে যদি চলে আসে প্রিজম কাকে বলে, তাহলে লিখবো স্বচ্ছ সমসত্ব মাধ্যমকে কি বলা হবে, আমাদের প্রিজম বলা হবে। এই সংজ্ঞাটা একটু মনে রাখবো। তারপরে দেখো প্রিজম থেকে এই কয়েকটা তথ্য আছে, তো কয়েকটা তথ্য মনে রাখতে হবে, কারণ এই কয়েকটা তথ্য কিন্তু আমাদের এমসিকিউতে দিয়ে দেয়। তো ফার্স্টে যে তথ্যটা পড়তে হবে, যে প্রিজমের ক্ষেত্রে সমতল পৃষ্ঠ কয়টি। তাহলে মনে রাখবো প্রিজমের ক্ষেত্রে সমতল পৃষ্ঠ কয়টি, আমাদের 3টি। প্রিজমের ক্ষেত্রে হেলানো সমতল পৃষ্ঠ কয়টি, 2টি। প্রিজমের ক্ষেত্রে আয়তাকার সমতল পৃষ্ঠ কয়টি, 3টি। প্রিজমের ক্ষেত্রে ত্রিভুজাকার সমতল পৃষ্ঠ কয়টি, 2টি। এবং প্রিজমের ক্ষেত্রে সমান্তরাল তল কয়টি, মনে রাখবো কয়টি, আমাদের 4টি বা 2 জোড়া। এবং আরেকটা তথ্য মনে রাখবো যে প্রিজমের তাহলে মোট তল কয়টি, মনে রাখবো প্রিজমের মোট তল হলো কয়টি, 5টি।
সো এই কয়েকটা তথ্য এমসিকিউর জন্য মনে রাখবো, কারণ পরীক্ষা কিন্তু এমসিকিউতে এই তথ্যগুলো যে কোনো একটা দিয়ে দিতে পারে। তারপর যেটা সম্পর্কে পড়বো যে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ কাকে বলে, এটাকে কিন্তু এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাকে বলে দেখো সংখ্যাটা, যে প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে। আবার বলতেছি, প্রতিসারক পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে। অর্থাৎ এই যে আমাদের দুইটা আমাদের কি আছে, এটা প্রতিসারক পৃষ্ঠ আছে, তার মধ্যবর্তী একটা কোণ আছে, মধ্যবর্তী কোণ কত এখানে, এই কোণটাকে আমাদের বলা হবে প্রিজম কোণ। অর্থাৎ এই যে এখানে একটা কোণ তৈরি হলো, এই ত্রিভুজের এই যে একটা কোণ তৈরি হলো, এটাকে বলা হবে কি আমাদের প্রিজম কোণ। তারপর তো হবে প্রিজমের ভূমি। সো প্রিজমের ভূমি কাকে বলে, যে প্রিজমের প্রতিসারক প্রান্তের বিপরীত দিকের পৃষ্ঠকে প্রিজমের ভূমি বলে। অর্থাৎ প্রিজমের প্রতিসারক প্রান্তের যে বিপরীত যে আছে, অর্থাৎ এই যে একটা আমাদের আছে, অর্থাৎ সহজ কথা প্রিজম কোণের বিপরীতে যে আমাদের বাহুটা আছে, এই বাহুটাকে আমাদের কি বলা হবে, প্রিজমের ভূমি বলা হবে। তারপর যেটা পড়তে হবে বিচ্যুতি কোণ। সো এই বিচ্যুতি কোণও খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা কিন্তু আমাদের বিচ্যুতি কোণ থেকে ম্যাথগুলো বেশিরভাগ দিয়ে দেয়। সো বিচ্যুতি কোণ কাকে বলে, প্রিজমের আপতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গমন রশ্মিকে পিছনে বাড়ালে উৎপন্ন কোণকে বিচ্যুতি কোণ বলে। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে, জিনিসটা বোঝাচ্ছে দেখো, যে প্রিজমের আপতিত রশ্মি, প্রিজমের ক্ষেত্রে দেখো এই যে একটা কিন্তু আপতিত রশ্মিটা এখানে পড়লো, সেটাকে বলে আপতিত রশ্মি। আর এই বরাবর যেটা আছে সেটাকে বলা হবে কি আমাদের অবিলম্ব। সো আপতিত রশ্মি পড়ার পর এটাকে আমরা কি করব, এটাকে সামনের দিকে বৃদ্ধি করবো। অর্থাৎ এই আপতিত রশ্মিটাকে সামনের দিকে বৃদ্ধি করলাম এবং কি করব, নির্গমন রশ্মি, এই যে দেখো এটা কিন্তু আমাদের প্রিজমের যে রশ্মিটা যে এই আমাদের ত্রিভুজ প্রিজমের ভূমি বরাবর সমান্তরালে যে এই পাশ থেকে কি হয়, নির্গমন হয়। সো এই নির্গমন রশ্মিকে পিছনের দিকে আমরা একটু বৃদ্ধি করব, বৃদ্ধি করলে দেখো এটার সাথে এটা কিন্তু একটা একবার সেট করলে এখানে একটা কোণ তৈরি হচ্ছে। এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে আমাদের বলা হবে কি বিচ্যুতি কোণ। আর বিচ্যুতি কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের ইয়াটা কোণটা হবে, যে এই যে এখানে একটা কোণ তৈরি হলো, এই কোণটাকে আমাদের কি বলা হবে, আমাদের বিচ্যুতি কোণ বলা হবে। বিচ্যুতি কোণের সংজ্ঞাটা আসলে কীভাবে দেওয়া থাকবে। তারপরে দেখো যেটা সম্পর্কে জানবো, যে প্রিজমের বিচ্যুতি কোণ কার উপর নির্ভর করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট, কারণ অনেকবার আমাদের এমসিকিউ তো আসছে, সামনে আসতে পারে যে এই যে আমাদের প্রিজমের যে বিচ্যুতিটা কোণটা আছে, এটা কার উপর নির্ভর করে। তাহলে মনে রাখবো প্রিজমের বিচ্যুতি কোণটা আপতন কোণ আয়ের উপর নির্ভর করে। অর্থাৎ এই যে আপতনগুলো আছে আই, এই আয়ের উপরে কি করে আমাদের প্রিজমের বিচ্যুতি কোণটা নির্ণয় করে। এখন বিচ্যুতি কোণের সাথে আয়ের সম্পর্কটা কি, মনে রাখবা যে আমাদের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমাদের আয়ের মানটা যদি কম হয় তাহলে বিচ্যুতি কোণের মানটা কি হবে, বেশি হবে। আবার বিচ্যুতি কোণের মানটা যদি কম হয় তাহলে আয়ের মানটা বা আপতন কোণের মানটা কি হবে আমাদের, এটা যদি বেশি হয় এটা হবে কম, আর এটা যদি কম হয় এটা হবে বেশি, কারণ এর সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। তাহলে একটা গ্রাফের মাধ্যমে জিনিসটা বুঝতে পারবা। তো গ্রাফিক্যালি যদি আমরা এটা প্রকাশ করি যে এই পাশে আমাদের আপতন কোণ দেওয়া আছে আর এই পাশে আমাদের কি দেওয়া আছে, বিচ্যুতি কোণ দেওয়া আছে, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা আমাদের এই শেপে হবে। এবং গ্রাফের এই যে সর্বনিম্ন যে বিন্দুটা আছে নিচের দিকে, সেটাকে বলে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ। এটা মনে রাখতো, একটু পরে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ সম্পর্কে জানবো, সেটাকে আমাদের প্রকাশ করা ডেল এম দ্বারা। তারপর যেটা পড়বো, যে একই উপাদানে তৈরি ছোট প্রিজম কোণ ও বড় প্রিজম কোণের প্রতিসারাঙ্ক কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ উপাদান যদি একই থাকে সেক্ষেত্রে প্রিজমটা বড় হোক আর ছোট হোক যাই হোক, তাদের প্রতিসারাঙ্কটা কি থাকবে, সমান থাকবে। তারপরে এখন আমরা পড়বো এই যে ন্যূনতম বিচ্যুতি কোণটা আছে, এটা সম্পর্কিত কিছু তথ্য পড়বো, কারণ এইখান থেকে এই ন্যূনতম বিচ্যুতি কোণ সম্পর্কিত কিছু আমাদের ম্যাথ দিয়ে থাকে, সেই ম্যাথগুলো একটু পরে আমরা সলভ করবো। তাহলে মনে রাখবো যে ন্যূনতম বিচ্যুতি কোণ থেকে কী কী পড়তে হবে, ফার্স্টে পড়তে হবে যে ন্যূনতম বিচ্যুতি কোণ হওয়ার জন্য কী কী শর্ত, অর্থাৎ একটা প্রিজমের ভিতরে কখন আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণটা উৎপন্ন হবে সেটা আমাদের একটু জানা লাগবে। কখন, তিনটা শর্তে আমাদের উৎপন্ন হবে, যদি কখনো I1 এবং I2 কি হয়, সমান হয়। অর্থাৎ এই যে আমাদের I1টা আছে এবং এই যে আমাদের I2 আছে, এই দুটা কোণের মানটা যদি কি হয়, সমান হয়, তখনই কেবল প্রিজমে ন্যূনতম বিচ্যুতি কোণ হবে। এবং R1 সমান সমান R2। এখন R1 কোণটা, অর্থাৎ এই যে এখানে একটা আমাদের কোণ তৈরি হয়, এই জায়গায় আমরা অবিলম্বের সাথে এখানে একটা কোণ তৈরি হয়, সেটাকে বলা R1, এবং এই পাশে আর একটা কোণ তৈরি হয়, এই যে কোণ তৈরি হয় এটাকে বলা R2। অর্থাৎ R1 এবং R2 যদি সমান হয় তাহলে কেবল কি উৎপন্ন হবে, একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ বা ডেল এম তৈরি হবে। এবং আর একটা কী হইতে হবে, যে আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে গমন করে, বা যেটাকে বলা হয় যে প্রতিসিত রশ্মি সমবাহু প্রিজমের ভূমির সমান্তরাল হতে হবে। অর্থাৎ এই যে আমাদের যে রশ্মিটা আমাদের এখানে প্রবেশ করলো, করার পর এটা এখান থেকে এই বরাবর যখন যাবে, সেটা অবশ্যই এই প্রিজমের ভূমির সমান্তরাল যাইতে হবে। যদি যায় তখনই কেবলমাত্র আমাদের কী তৈরি হবে, ন্যূনতম বিচ্যুতি কোণটা আমরা এখানে পাবো। তারপরে কি পড়তে হবে, এই যে ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এমটা আছে, এই ডেল এমটা কার কার উপর নির্ভর করে। তো এই নির্ভর করার সম্পর্কিত কিন্তু এমসিকিউটা চলে আসে। সো এটা মেনলি আমাদের চারটা জিনিসের উপর নির্ভর করে। সো কী কী জিনিসের উপরে, প্রথমটা হলো প্রিজমের উপাদানের উপর, অর্থাৎ প্রিজমটা কী দিয়ে তৈরি সে তার উপর ডিপেন্ড করে কী মান, আমাদের ডেল এমের মানটা অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি কোণের মানটা নির্ভর করে। তারপর চারপাশের মাধ্যম,
অর্থাৎ প্রিজমটা তুমি রাখলে তার চারপাশে কি আছে, প্রিজমটাকে যদি পানি দাও, পানির মধ্যে রেখে দাও, তাহলে চারপাশে কিন্তু পানি থাকবে। প্রিজমটাকে যদি বায়ুর বিন্দু রেখে দাও, চারপাশে বায়ু থাকবে। এই যে মাধ্যমগুলো আছে, অর্থাৎ চারপাশে প্রিজমের চারপাশে যে মাধ্যমটা আছে, সেই মাধ্যমের উপরে কিন্তু আমাদের এই ডেলেম বা ন্যূনতম বিচ্যুতি কোণের মানটা নির্ভর করবে। তারপর প্রিজমের কোণ, অর্থাৎ প্রিজম কোণ এই যে এই যে এর উপরে কিন্তু নির্ভর করে, অর্থাৎ প্রিজম কোণ যে এ আছে, এর মানটা যদি কম বেশি হয়, তাহলে আমাদের এই যে ডেলেম এখানে তৈরি হবে, একটা ন্যূনতম যে বিচ্যুতি কোণটা তৈরি হবে, সেটাও কি হবে আমাদের তার উপরে নির্ভর করবে। তারপর আপতিত আলোকবর্ণ, অর্থাৎ এইখানে যে আলোটা প্রবেশ করতেছে, কি রঙের আলোটা প্রবেশ করবে প্রিজমের ভিতর দিয়ে, তার উপরে কিন্তু আমাদের এই যে ডেল এম, অর্থাৎ ডেল তো শুধুমাত্র বিচ্যুতি কোণ, ডেল এম মানে নিম্নতম বা আমাদের বলতে পারি ন্যূনতম যে বিচ্যুতি কোণ, তার মানটা কার উপর নির্ভর করে, আপতিত আলোকবর্ণ অর্থাৎ কোন রঙের আলোটা প্রবেশ করতেছে তার উপর নির্ভর করবে। তাহলে একটা তথ্য মনে রাখবা, লাল আলোর চেয়ে বেগুনি আলোর ডেল এম বা ন্যূনতম বিচ্যুতি কোণের মানটা কি হবে, সবসময় বেশি হবে। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, লাল এবং বেগুনি এই দুইটার ভিতরে কার ন্যূনতম বিচ্যুতি কোণের মানটা বেশি, তাহলে মনে রাখবো বেগুনি রঙের বেশি। কেন বেশি? কারণ আমরা কিন্তু পড়ে আসলাম যে আপতিত আলোকবর্ণের উপরে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণটা নির্ভর করে। তাহলে এই হলো আমাদের প্রিজম সম্পর্কিত তথ্য। এরপরে আমরা সরু প্রিজম সম্পর্কিত কিছু তথ্য জানবো। তো এখন তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সরু প্রিজমের আলোক রশ্মির বিচ্যুতি নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এখন আমরা আলোচনা করব সরু প্রিজম নিয়ে। সো সরু প্রিজম থেকে কি পড়তে হবে, যে কখন একটা প্রিজম সরু প্রিজম হবে। সো সরু প্রিজম হওয়ার প্রথম যে শর্তটা, যে আমাদের প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ এর মানটা অবশ্যই হতে হবে 60 ডিগ্রির এর কম। অর্থাৎ যদি আমাদের প্রতিসরক কোণটা 60 ডিগ্রির কম হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সরু প্রিজম বলতে হবে। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্টটা হলো যে এই যে সরু প্রিজমটা আছে, এই সরু প্রিজমটা কার কার উপর নির্ভর করে, সরু প্রিজমের বিচ্যুতির মানটা অর্থাৎ ডেলের মানটা কার কার উপর নির্ভর করে। তার আগে একটু বলে দেই যে সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি ডেলের মান বের করার সূত্রটা হলো ডেল সমান সমান এ ইন্টু আমাদের কি মিউ মাইনাস 1। মিউ বলতে বোঝায় প্রতিসারাঙ্ক, অর্থাৎ প্রতিসারাঙ্ক থেকে 1 বিয়োগ করার পর তাকে যদি আমরা কি করি, প্রিজম কোণ দ্বারা যদি আমরা কি গুণ করে দিই, তাহলে আমরা খুব সহজেই বিচ্যুতির মানটা বের করতে পারি। তাহলে যদি আমরা বলি এই সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতির মানটা কার উপর নির্ভর করতেছে, এখানে প্রতিসারক কোণের উপর নির্ভর করতেছে, আর কার উপর নির্ভর করতেছে, প্রতিসারাঙ্কের উপর নির্ভর করতেছে। এর জন্য বলতে পারি যে সরু প্রিজমের বিচ্যুতি এই ডেলটা কার উপর নির্ভর করে, প্রিজম কোণ এর উপর নির্ভর করে, আর প্রতিসারকের উপরে নির্ভর করে। তাহলে আমরা এই দুইটা তথ্য মনে রাখবো। তারপরে আমরা এই অধ্যায়ের কিছু প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানবো। সো প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু এই প্রয়োজনীয় তথ্য থেকে আমাদের কোশ্চেনগুলো দিয়ে যায়। সো ফার্স্টে প্রয়োজনীয় তথ্যটা কি, যে লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে মনে রাখবো লাল রঙের ল্যামডার মানটা বা তরঙ্গদৈর্ঘ্যের মানটা কিন্তু সবচেয়ে বেশি। এই বেশি হওয়ার কারণে লাল রঙের কি কি ঘটে, সো মনে রাখবো লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে এর প্রতিসারাঙ্ক কম, বিচ্যুতি কম, আলোক কম, স্থান দখল করে বাঁকেও কম। তাহলে মনে রাখবো যে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশির কারণে এই জিনিসগুলো কম হয়। আবার অপরদিকে দেখো বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মান কম, যেহেতু কম হওয়ার কারণে কি কি ঘটে, আমাদের বেগুনির ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার কারণে প্রতিসারাঙ্ক বেশি, বিচ্যুতি বেশি, আলোক বেশি, স্থান দখল করে বাঁকে বেশি। সো এই তথ্যগুলো একটু মনে রাখবো, কারণ এমসিকিউতে কিন্তু এভাবে দিতে পারে যে বেগুনি রঙের প্রতিসারাঙ্ক কি তুলনায় কি অন্যান্য রঙের তুলনায় কি সবচেয়ে বেশি হবে, আবার তার বিচ্যুতিও বেশি হবে, আলোকটা বেশি হবে এবং স্থান দখল করে বেশিও বেঁকে যাবে। তারপর যেটা পড়তে হবে, এই দুটো তথ্য মনে রাখতে হবে। তথ্যটা কি, যে লাল আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি। তাহলে এমসিকিউ যদি চলে আসে যে 7টা যে রং আছে, 7টা রঙের ভিতরে কোন রঙের গতিবেগ সবচেয়ে বেশি বা বেগের ভিড় মান সবচেয়ে বেশি, তাহলে মনে রাখবো লাল। আবার যদি কোশ্চেন আসে যে কোন রঙের আলোর বেগ বা গতি সবচেয়ে কম বা সবচেয়ে কম, তাহলে মনে রাখবো সবচেয়ে কম কার, বেগুনি। তাহলে বেগুনি রঙের কি বলতে পারি, বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কম এবং এর আমাদের কি গতিবেগটাও কম। কেন কম, কারণ কিন্তু আমরা কিন্তু পড়ে আসছি যে গতিবেগ ভি সমান সমান মিউ ল্যামডা, তাই না। সো এখানে বেগ এটা দ্বারা কি বোঝায়, আমাদের বেগকে বোঝায়, আর এই নিউ দ্বারা কি বোঝায়, আমাদের ফ্রিকোয়েন্সি বোঝায়, আর ল্যামডা দ্বারা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়। তাহলে এখানে যদি তরঙ্গ দৈর্ঘ্যটার সাথে আমাদের বেগের সম্পর্কটা কি, বেগের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি বেগুনির যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা কম, তাই এর বেগটাও কি হবে, সবচেয়ে কম। আবার অপরদিকে লালের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, তাহলে এর গতিবেগ বা ভির মানটা কি হবে, বেশি, কারণ বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি, সমানুপাতিক। তারপরে দেখো এখন যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো আমাদের আলোর বিচ্ছুরণ সম্পর্কে জানবো। আলোর বিচ্ছুরণ থেকে সর্বপ্রথম কি সম্পর্কে জানতে হবে, যে
1666 সালে বিজ্ঞানী নিউটন প্রমাণ করে যে সাদা আলোর প্রকৃতি হলো যৌগিক, অর্থাৎ সাদা আলোতে কি থাকে, যৌগিক। তার মানেটা কি, যে একটা সাদা রঙের ভিতরে কিন্তু টোটাল কয়টা রং থাকে, 7টা রং থাকে। তাহলে এটা সর্বপ্রথম কে আবিষ্কার করে, এটা সর্বপ্রথম আমাদের বিজ্ঞানী নিউটন আবিষ্কার করে। এটা হলো ফার্স্ট তথ্য জানতে হবে। তারপর যেটা জানতে হবে যে বিচ্ছুরিত আলোর রশ্মি তরঙ্গদৈর্ঘ্য একটি বা একবর্ণী, অর্থাৎ এই যে বিচ্ছুরিত আলোটা আছে এটি যে তরঙ্গদৈর্ঘ্যটা হবে সেটা হবে অবশ্যই একটি হবে এবং বা একবর্ণী আলো হবে। তো এই একবর্ণী আলো থেকে আলো আসার পর সেই আলোটাই কিন্তু কয়টা হয়ে যায়, প্রিজমের ভিতর দিয়ে দিলে 7টা রং দেখা যায়। তো এই 7টা রং কি কি, সো মনে রাখবা আলোর রং কয়টি, টোটাল 7টি। 7টি কি কি মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো বেনিয়া সহকলা। সো বেনিয়া সহকলা দ্বারা কি বোঝাচ্ছে, ব দ্বারা বোঝাবে বেগুনি, ন দ্বারা নীল, আতে হলো আসমানি, শতে হলো সবুজ, হতে হলো হলুদ, কতে হলো কমলা, লতে হলো লাল। তাহলে এই টোটাল হলো 7টা রং কোথায় থাকে, সাদা রঙের ভিতরে থাকে বা সূর্যের আলোতে থাকে। আর এর ভিতরে মধ্যরশ্মি কোনটি, মনে রাখবে এর ভিতরে মধ্যরশ্মি হলো হলুদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকবার আমাদের এমসিকিউতে আসছে যে মধ্যরশ্মি কোনটি, তাহলে মনে রাখবো মধ্যরশ্মি হলো হলুদ। আর আমরা যদি বলি মূল বর্ণ বা আসল বর্ণ কয়টি, তাহলে মনে রাখবো কয়টি, আমাদের 3টি। 3টি কি কি, আসমানি, নীল, লাল। এন্ড কেন এটাকে আসল বা মূল বর্ণ বলা হয়, কারণটা হলো এগুলা আলো বিচ্ছুরণ হয় না, যেহেতু আলোর বিচ্ছুরণ হয় না তাই এগুলাকে আসল বর্ণ হিসেবে ধরা হয়। তারপরে দেখো, তারপর যেটা পড়বো, কি পড়বো আমরা, যে সাদা আলোতে 7টি বর্ণের জন্য প্রিজমের প্রতিসংখ্য বিভিন্ন হওয়ায় বর্ণালী সৃষ্টি হয়। তাহলে এমসিকিউ আসতে পারে যে বর্ণালী কেন সৃষ্টি হয়, তাহলে বলবো যে সাদা আলোতে 7টি বর্ণের জন্য প্রিজমের প্রতিসংখ্য কি হয়, বিভিন্ন হয়। যেহেতু প্রিজমের প্রতিসংখ্যটা বেশি হয়, এর জন্য কি হয়, আমরা যদি সূর্যের আলোতে প্রিজমটা ধরি তাহলে প্রিজমের এখান থেকে কয়টা রং বের হয়, 7টা রং বের হয়। এই 7টা রং বের হওয়া মানে কি, সেখানে একটা বর্ণালীর সৃষ্টি হয়। তো এই যে বর্ণালী, এই বর্ণালী সৃষ্টি হওয়ার কারণ কয়টি, এটা মনে রাখতে হবে। বর্ণালী সৃষ্টি হওয়ার কারণ হলো কয়টি, আমাদের 3টি। এই 3টি কারণ জানতে হবে, কারণ পরীক্ষা কিন্তু এভাবে দিতে পারে, বর্ণালী উৎপন্ন হওয়ার কারণ কয়টি ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে এই 3টা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডার উপরে আমাদের কি করে, বর্ণালী উৎপন্নের কারণটা নির্ভর করে। আরেকটা হলো প্রতিসারাঙ্ক, অর্থাৎ মিউ, এবং আরেকটা কি আমাদের বিচ্যুতি। এই 3টার উপরে আমাদের কি নির্ভর করবে, বর্ণালী উৎপন্ন হওয়ার কারণটা নির্ভর করে। অর্থাৎ এই 3টা কারণে আমাদের কি হয়, বর্ণালীটা তৈরি হয়। তারপর যেটা পড়তে হবে, কি পড়তে হবে, এই যে বিচ্যুতি এবং এই বিচ্ছুরণ, এটা কার কার উপর নির্ভর করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ কিন্তু এই যে কোনটা কার উপর নির্ভর করে সবচেয়ে বেশি দেয়। তো এটা মনে রাখবো কার কার উপর নির্ভর করে, যে আমাদের আমরা এমনি আগে পড়ে আসছি যে বিচ্যুতি কার কার উপর নির্ভর করে, আমাদের এর উপরে নির্ভর করে, আর আমাদের কি এর উপরে নির্ভর করে, প্রতিসংখ্যার উপর। তাহলে বলতে পারি যে বিচ্যুতি এবং বিচ্ছুরণ নির্ভর করে প্রিজমের উপাদানের উপর, অর্থাৎ প্রিজমটা কি দ্বারা তৈরি, সেটা কাঁচ দ্বারা তৈরি কিনা তার উপর নির্ভর করে। এবং আপতন কোণ আই, অর্থাৎ প্রিজমে যে আমাদের যেই রশ্মিটা প্রবেশ করে, সেই আপত্য রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলে আপতন কোণ। এই আপতন কোণের উপরেও কিন্তু বিচ্যুতি এবং বিচ্ছুরণটা নির্ভর করে। এবং আর কার উপর নির্ভর করে, প্রিজম কোণের উপর নির্ভর করে, অর্থাৎ প্রিজম কোণ এর উপরে নির্ভর করে। তাহলে আমাদের যদি এমসিকিউ চলে আসে যে বিচ্যুতি এবং বিচ্ছুরণ কার কার উপর নির্ভর করে, তাহলে বলবো এই 3টা জিনিসের উপর নির্ভর করে। আর এই 3টা জিনিসই কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো। তারপর যেটা পড়বো, এই যে বর্ণালীটা তৈরি হচ্ছে, এই বর্ণালীটার গুরুত্বটা কি, এই বর্ণালীটা কি কাজে লাগে আমাদের, অর্থাৎ একটা প্রিজমের ভিতর দিয়ে যদি আমরা সূর্যের আলোকে প্রবেশ করি তাহলে বর্ণালী সৃষ্টি হয়, অর্থাৎ 7টা রঙের সৃষ্টি হয়। এই যে বর্ণালী, এই বর্ণালীটার কাজটা কি, এটা কি কোনো কাজে লাগে, তো এর ব্যবহারটা পড়তে হবে বা এর গুরুত্বটা পড়তে হবে। এটা কোথাও কোথায় ব্যবহার করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান প্রতিসংখ্য নির্ণয় করতে আমাদের কি ব্যবহার করা হয়, বর্ণালী ব্যবহার করা হয়। ধাতুর নাম, প্রকৃতি, বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়, এই বর্ণালীটা ব্যবহার করা হয়। তার মৌলিক পদার্থ শনাক্ত করা যায় কার মাধ্যমে, এই বর্ণালীর মাধ্যমে। সূর্য, নক্ষত্র, আবহাওয়া এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় কি কিসের মাধ্যমে, এই বর্ণালীর মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি বর্ণালীর যে গুরুত্ব, যদি প্রশ্ন তোমাদের খ নাম্বারে বোর্ড পরীক্ষা চলে আসে যে বর্ণালীর গুরুত্ব লেখো, তাহলে কিন্তু এই যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট দিলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তো এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। তো এখন আমরা আলোর বিচ্ছুরণের সম্পর্কিত কিছু যে ব্যবহারিক যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো জানবো। এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই আমাদের মাথায় চলে আসে যে এটা কেন হয়, এর কারণগুলো আমরা আলোর বিচ্ছুরণের কনসেপ্ট দিয়ে জানবো। তো ফার্স্টের দেখো একটা কোশ্চেন যদি তোমাকে এভাবে বলা হয় যে ক্রিকেট খেলায় কেন সাদা বল ব্যবহার করা হয়, সাদা বল ব্যবহারের কারণটা কি, তাহলে তুমি কি লিখবা, যদি কোশ্চেন পরীক্ষা এটা আসতে পারে তাহলে তুমি লিখবা যে শূন্য বা বায়ু মাধ্যমে সাদা আলোর কোনো বিচ্ছুরণ হয় না, এর জন্য ক্রিকেট খেলায় সাদা বলটা ব্যবহার করা হয়। তো সাদা বলের কারণটা হলো এটা। এটা কিন্তু আমাদের খ নাম্বার কোশ্চেনেও আসতে পারে, সেক্ষেত্রে আসলে মূল যে লাইনটা, তো মূল যে বেসিকটা সেটা একটু জেনে রাখবা। তারপরে যেটা জানবো যে কোশ্চেনটা সম্পর্কে, কোশ্চেনে যদি এরকম করে চলে আসে যে পরিষ্কার আকাশ নীল দেখার কারণ কি, সো এটা যদি আসে তাহলে কি লিখবা, এটার অ্যান্সারটা হবে
যে নীল রশ্মি লাল রশ্মি থেকে বেশি বিক্ষিপ্ত হয়, এর জন্য মেনলি পরিষ্কার আকাশ নীল দেখা যায়। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা কি, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দিগন্ত রেখার আকাশ লাল দেখার কারণ কি, এটা কেন লাল দেখায়? এর ফার্স্ট কারণটা হলো যে লাল রং দিগন্ত রেখার কাছাকাছি থাকে, এটা হলো প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্টটা হলো অধিক দূরত্ব অতিক্রম করতে হয়। এবং 3 নাম্বার যে পয়েন্ট, 3 নাম্বারটা পয়েন্টটা কি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা বড় হয়, বিক্ষেপণটা কম হয়। এর জন্য কি হয়, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দিগন্ত রেখার আকাশটা কি দেখা যায়, লাল দেখা যায়। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা কি দেওয়া আছে, যে উড্ডয়মান উড়োজাহাজ বা বিমানের ছায়া মাটিতে পড়ে না কেন, এটা মাটিতে না পড়ার কারণটা কি? অর্থাৎ আকাশ দিয়ে যদি আমাদের কি উড়োজাহাজ উড়ে যায়, তাহলে সেটার ছায়াটা কেন মাটিতে পড়ে না, এর কারণটা কি? এর মূল যে কারণ, সেই মূল কারণটা হলো মেঘের কারণে। অর্থাৎ মেঘের কারণে কি হয়, যে উড্ডয়মান উড়োজাহাজের ছায়া, অর্থাৎ উড়ন্ত অবস্থায় যে উড়োজাহাজ আছে বা আমাদের বিমান আছে, তার ছায়াটা আমাদের মাটিতে পড়ে না। তারপরে দেখো, তারপরে কোশ্চেনে কি দেওয়া আছে, চাঁদের আকাশে কালো দেখার কারণ কথা। চাঁদের যে আকাশটা আছে, চাঁদে কেন কালো দেখায়, এর কালো দেখার কারণটা কি? এর মেন যে কারণটা সেটা কি, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, এর জন্য মেনলি চাঁদের আকাশ কালো দেখা যায়। সো এই যে আমাদের ব্যবহারিক জীবনে কিছু কোশ্চেনের যে অ্যান্সার, এই অ্যান্সারগুলোর মূল পয়েন্টটা একটু মনে রাখবো, কারণ পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেনগুলাই তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। তাহলে কিন্তু তুমি জাস্ট মূল থিমটা যদি মনে রাখতে পারো বা মূল যে কনসেপ্টটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হলো অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বা যেটাকে বলে দৃষ্টি সহায়ক যন্ত্র। এই টপিকটা নিয়ে, এই টপিকটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে আমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে এমসিকিউ চলে আসে। একইভাবে আমাদের অ্যাডমিশন যে পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু এই তথ্যগুলো থেকে এমসিকিউ দিয়ে দেয়। সো প্রথমে যেটা পড়বো, যে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বা দৃষ্টি সহায়ক যন্ত্র জিনিসটা কি। সাধারণত অতি ক্ষুদ্র বস্তুকে বড় প্রতিবিম্ব আকারে দেখার জন্য যা ব্যবহার করা হয় বা যে যন্ত্রটাকে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। তারপর যেটা পড়তে হবে, এই যে অনুবীক্ষণ যন্ত্র বা এই যে মাইক্রোস্কোপ, এটা কয় প্রকার? এটা হলো সাধারণত 2 প্রকার। সো প্রথম প্রকারভেদটাকে বলা হয় সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধন কাচ, বা যেটাকে বলা হয় ম্যাগনিফায়ারিং গ্লাস, বা যেটাকে বলা হয় আতশী কাচ। এবং দ্বিতীয় নাম্বারটাকে, ওটাকে কি বলা হয়, দ্বিতীয় নম্বর প্রকারভেদ হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা জটিল মাইক্রোস্কোপ। সো প্রথমে আমরা যেটা সম্পর্কে জানবো, এই সরল অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কে জানবো। তো প্রথমে যেটা পড়তে হবে, এই যে সরল অনুবীক্ষণ যন্ত্রের যে টোটাল 4টা নাম আছে, এই নামগুলো পড়তে হবে, কারণ পরীক্ষায় এভাবে চলে আসতে পারে আতশী কাচ কোনটাকে বলা হয়। তাহলে মনে রাখবা, আতশী কাচ কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্রটাকে সাধারণত ডিনোট করা হয়। সো এখান থেকে প্রথম যে ইনফরমেশন পড়তে হবে সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে, এখানে কম ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স ব্যবহার করা, এবং উত্তল লেন্স কয়টি ব্যবহার করা হয়, একটি ব্যবহার করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটাই, যে সরল অনুবীক্ষণ যন্ত্রে আমাদের কিরকম ফোকাস দূরত্ব ব্যবহার করা হয়, কম ফোকাসের, এবং কয়টি উত্তল লেন্স ব্যবহার করা হয়, একটি, এবং কোন লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স ব্যবহার করা, এটা পড়তে হবে। এবং আরেকটা পড়তে হবে, এই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন মান বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি, আমরা জানি বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম সমান 1 + d - a/f। সো এখানে কোনটা দ্বারা কি বোঝায়, এটা আমাদের জানা লাগবে, কারণ পরীক্ষায় কিন্তু এই সূত্র সম্পর্কিত ম্যাথ আমাদের চলে আসে, তখন কিন্তু ম্যাথ করতে হয়। সো আমরা যদি প্রত্যেকটা টার্ম সম্পর্কে ভালোভাবে জানতে পারি, তাহলে খুব সহজে আমরা ম্যাথগুলো করতে পারবো। তো ফার্স্টে দেখো, এখানে আমাদের এই যে ডি দ্বারা কি বোঝায়, ডি দ্বারা বোঝায় স্পষ্ট দর্শনের নিকট বিন্দুর নিকটতম বিন্দুর যে দূরত্ব, সেটা কত, 0.25 মিটার। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সো এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে স্পর্শ দর্শনের নিকটবর্তী, অর্থাৎ আমাদের চোখের সামনে আমরা প্রত্যেকটা বস্তুকে যদি আমরা নিয়ে আসতে 0.25 পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমরা বস্তুটা দেখতে পাই। কিন্তু তার থেকে যদি কাছে আমরা কোনো বস্তু নিয়ে যাই, তাহলে কিন্তু চোখে আর সেই বস্তুটা দেখতে পাই না। এর জন্য সাধারণত ডি বলতে বুঝে হলো 0.25 মিটারকে, অর্থাৎ এই পর্যন্ত, অর্থাৎ 0.25 মিটার পর্যন্ত চোখের কাছ পর্যন্ত আমরা কি দেখতে পারবো, কোনো বস্তুকে দেখতে পারবো। এবং এর থেকে যদি আরও কাছে আমরা কোনো বস্তুকে নিয়ে আসি চোখের কাছে, তাহলে সেই বস্তুটা আর ক্লিয়ারলি দেখা যায় না, সেটা ঝাপসা দেখা যাবে। তারপর দেখুন এ দ্বারা কি বুঝেছে, এখানে এ দ্বারা বুঝে হলো লেন্স হতে চোখের দূরত্ব। তো লেন্স থেকে চোখের যে দূরত্বটা থাকবে, আমরা যত দূরে রাখবো, সেটাকে আমাদের বলা হবে এ দ্বারা প্রকাশ করবে। এবং তারপরে এফ, এখানে এফ দ্বারা কি বোঝায়, ফোকাস দূরত্ব, এবং সেই ফোকাস দূরত্বর মানটা আমাদের কিসে রাখতে হবে, মিটার রাখতে হবে। তাহলে এই সূত্রটা একটু মনে রাখবো, কারণ এই সূত্র সম্পর্কিত ম্যাথ কিন্তু আমরা অবশ্যই সামনে করব।
তারপরে দেখো, তারপরে যেটা পড়তে হবে যে ক্ষীণ দৃষ্টিশক্তির চোখে প্রতিবিম্ব ছোট দেখায়। সাধারণত স্মরণবীক্ষণ যন্ত্রে যাদের ক্ষীণ দৃষ্টি তাদের ক্ষেত্রে আমাদের যেই প্রতিবিম্ব থাকে সেটা ছোট দেখাবে, এবং যাদের কি দূরদৃষ্টি শক্তি সম্পন্ন যে মানুষরা যারা সাধারণত দূরদৃষ্টি সম্পন্ন যাদের চোখ, তাদের ক্ষেত্রে স্মরণবীক্ষণ যন্ত্রের যে প্রতিবিম্বটা থাকে সেই প্রতিবিম্বটা কি দেখাবে, আমাদের বড় দেখাবে। এই দুইটা ইনফরমেশন জানা লাগবে। এরপরে আমরা অনুবীক্ষণ যন্ত্রের যে আরেকটা প্রকারভেদ আছে সেটা কি বলা হয় যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, বা যেটাকে বলা হয় জটিল অনুবীক্ষণ যন্ত্র, বা যেটাকে বলা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা জটিল মাইক্রোস্কোপ। সো এখান থেকে প্রথমে যেটা পড়তে হবে যে এটা কে আবিষ্কার করে এবং কত সালে। তাহলে মনে রাখবো যে 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করে। সো এই তথ্যটা প্রথমে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় কিন্তু এই তথ্যটা চলে আসতে পারে যে জটিল মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে এবং কত সালে, এটা আমি মনে রাখতে হবে। তারপর যেটা পড়তে হবে, এই যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এখানে কিন্তু দুটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। আমরা কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্রে শুধুমাত্র একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়, বাট যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কয়টা আমাদের আমাদের লেন্স ব্যবহার করা হয়, আমাদের কিন্তু যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে আমাদের দুইটি উত্তল লেন্স ব্যবহার করা হয়, কিন্তু আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্রে লেন্স ব্যবহার করা হয় একটি, বাট যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে লেন্স ব্যবহার করা হয় কয়টি, দুইটি। এই তথ্যটা মনে রাখবো। এই দুটি ভিতরে দেখো একটা আমাদের প্রথমে যেটা পড়তে হবে অভিলক্ষ এবং অভিনেত্র, এই দুটোর সংজ্ঞাটা আমাদের প্রায় সময় চলে আসে, এই সংজ্ঞাটা পড়তে হবে। প্রথম সংজ্ঞাটা কি দেখো, লক্ষ্যবস্তুর কাছের লেন্সকে অভিলক্ষ বলে। তাহলে দেখো লক্ষ্যবস্তুর যেটা কাছে, অর্থাৎ যেই বস্তুটা আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখব, সেই লক্ষ্যবস্তুর কাছে যেই লেন্সটা থাকবে সেই লেন্সটাকে বলা হবে কি আমাদের অভিলক্ষ। আর অপরদিকে আরেকটা যে লেন্স থাকবে সেটা হলো অভিনেত্র। অভিনেত্র সাধারণত দেখো অভিনেত্র, নেত্র মানে চোখ, অর্থাৎ চোখ দিয়ে দেখার সময় চোখের কাছে যে লেন্সটা থাকে সেই লেন্সটাকে বলা হবে অভিনেত্র। তাহলে এই যে দুইটা লেন্স, এই দুইটা লেন্সে কি থাকবে, অবশ্যই উত্তল লেন্স থাকবে। তাহলে আমরা বলতে পারি যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুটা লেন্স ব্যবহার করা হয়, দুটা উত্তল লেন্স, একটা সাধারণত কি থাকে আমাদের অভিলক্ষের কাছে একটা থাকে, আর একটা অভিনেত্র বা চোখের কাছে, চোখ দিয়ে যখন তুমি কোনো বস্তুকে, সাপোজ তুমি এইটাকে তুমি কি দেখবা, কথার কথা ধরো তুমি এই যে আমাদের মার্কারটা আছে, মার্কারটা তুমি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা সে। তো তুমি যখন আমি নিচে রাখবা, সো এই যে মার্কারটা আছে এর কাছে একটা লেন্স থাকবে, অর্থাৎ এটা লক্ষ্যবস্তু, এর কাছে একটা লেন্স থাকবে, সেই লেন্সকে বলা হবে অভিলক্ষ। আর আমি চোখ দিয়ে যখন দেখবো এটা, তখন চোখের কাছে একটা লেন্স থাকবে, সেই লেন্সটাকে বলা হবে অভিনেত্র। তাহলে লেন্স থাকবে দুটা। তারপর যেটা পড়তে হবে যে এই যে আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আছে সেটা লক্ষ্যবস্তুর বিম্বটা কি হবে, সর্বদা হবে অবাস্তব বিবর্ধিত, বিবর্ধিত মানে বড়, আর কি হবে উল্টা হবে। সো এই তিনটা ইনফরমেশন মনে রাখতে হবে। কি হবে আবার বলতেছি, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যে লক্ষ্যবস্তুর বিম্বটা থাকবে, বিম্বটা হবে কি অবাস্তব, বিবর্ধিত এবং উল্টা। এই তিনটা ইনফরমেশন পড়তে হবে, কারণ পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা এইভাবে চলে আসতে পারে যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যে লক্ষ্যবস্তুর যে বিম্বটা তৈরি হয় সেটা কিরকম হয়, সেটা কিন্তু এমসিকিউর জন্য সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট। মনে রাখবো কি কি হবে, অবাস্তব হবে, বিবর্ধিত হবে এবং উল্টা হবে। তারপর যেটা পড়তে হবে এর বিবর্ধন ক্ষমতা কার উপর নির্ভর করবে, ফোকাস দূরত্বের উপর, অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্বের উপর ক্ষমতা নির্ভর করে। কেন, সাধারণত আমরা কিন্তু পড়ে আসছি যে পি সমান সমান 1/f, তাই না? তাহলে মানে আমরা কি বলতে পারি এখানে যে পি আমরা ব্যস্ত অনুপাতিক কার, এফ এর। তো এইখান থেকে আমরা বলতে পারি যে ক্ষমতা সবসময় কার উপর নির্ভর করে, এফ বা ফোকাস দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এই যে ইনফরমেশনগুলো আছে অনুবীক্ষণ যন্ত্রে, এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মনে রাখবো, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ। সো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কী করা হয়, সাধারণত দূরের বস্তুকে দেখা হয় স্পষ্টভাবে। তাহলে আমরা বলতে পারি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বহু দূরের বস্তুর অবাস্তব সোজা বিম্ব গঠন করা। এটা হলো অর্থাৎ আমাদের মেন কথা, অনেক দূরে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুটা দেখার জন্য মিললে আমাদের টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীন সেটাকে বাংলা ভাষায় বলে, সেটা ব্যবহার করা হয়। তাহলে দেখো এখন এই দূরবীক্ষণ যন্ত্রটা আসলে কয় প্রকার, তো এটা হলো দুই প্রকার। সো দুই প্রকার কি কি, এক নম্বর হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, দুই নম্বর হলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। সো প্রথমে আমরা জানবো হলো এই প্রতিসারক যে দূরবীক্ষণ যন্ত্র আছে সো সেটা সম্পর্কে। সো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের অপর একটা নাম হলো রিফ্লেক্টিং টেলিস্কোপ। সো এখান থেকে সর্বপ্রথম কি পড়তে হবে, প্রথম পড়তে হবে এটা মিললে সাধারণত লেন্স বা প্রতিসারক মাধ্যমের দ্বারাই কি করা হয়, তৈরি করা হয়। তাহলে এখানে যেটা পড়তে হবে যে এই যে প্রতিসারক দূরবীক্ষণ, এই প্রতিসারক দূরবীক্ষণকে আবার কয় ভাগে ভাগ করা যায়, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে কি কি,
একটা হলো, অর্থাৎ এটা হলো তিন প্রকার একটাকে বলা হয় নব বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, 2 নম্বর হলো ভূ দূরবীক্ষণ যন্ত্র এবং 3 নম্বর হলো গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। সো আমাদের এখান থেকে সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই নব বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র যে আছে এটার সম্পর্কে একটু জানতে হবে, কারণ আমাদের পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন চলে আসে। তাহলে সর্বপ্রথম যেটা জানতে হবে, এই যে নব বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র এটা মিললে কিন্তু একটা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রেরই একটা প্রকারভেদ। তাহলে প্রথমে যেটা পড়তে হবে, এটা কত সালে আবিষ্কার করা হয়, যে 1611 সালে বিজ্ঞানী ক্যাপলার কি আবিষ্কার করে, নব দূরবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করে। তারপর যেটা পড়তে হবে, এই নব দূরবীক্ষণ যন্ত্রে কিন্তু দুইটা কি থাকে, উত্তর লেন্স থাকে। কোশ্চেন চলে আসতে পারে নব দূরবীক্ষণ যন্ত্রে কয়টা উত্তর লেন্স থাকে, তাহলে কি বলবো, দুইটা। এবং এখানে অভিনেত্রটা কি দ্বারা তৈরি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে নব দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্রটা হলো ক্রাউন কাচের দ্বারা তৈরি, আর অপরদিকে অভিনেত্র যেটা চোখের কাছে থাকে সেটা কি দ্বারা তৈরি, ফিল্ম কাচের দ্বারা তৈরি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আমি আবার বলতেছি, আমাদের পড়তে হবে নব দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্রটা কোন কাচ দ্বারা তৈরি, সেটা হলো ক্রাউন কাচ দ্বারা তৈরি, আর অপরদিকে অভিনেত্র অর্থাৎ চোখের কাছে যেটা থাকে সেই যে লেন্সটা থাকে সে বা যে কাচটা থাকে সেটা কী দ্বারা তৈরি, ফিল্ম কাচের দ্বারা তৈরি। এই দুইটা তথ্য তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষা কিন্তু এই দুইটা তথ্য বেশিরভাগ সময় দিয়ে দেয়। তারপর যেটা পড়তে হবে, এর যন্ত্রের গায়ে অর্থাৎ নব দূরবীক্ষণ যন্ত্রের গায়ে কি থাকে, ভিউ ফাইন্ডার থাকে। তো এটা এমসিকিউ আসতে পারে, কোন যন্ত্রের গায়ে ভিউ ফাইন্ডার থাকে, তাহলে বলবো নব দূরবীক্ষণ যন্ত্রের গায়ে কি থাকে, ভিউ ফাইন্ডার থাকে। তারপর যেটা পড়তে হবে, যে এই যে নব দূরবীক্ষণ যন্ত্র এটাকে আবার দুই ভাগে আবার কি করে ফোকাস করে। সো এই দুই ভাগে ফোকাস কিভাবে করে সেটা জানতে হবে। প্রথম নম্বরটা হলো এর স্বাভাবিক ফোকাসিং, যেটার অপর নাম হলো অসীম দূরত্ব ফোকাসিং। সো এখান থেকে কি পড়তে হবে, যে এর বিম্বটা কেমন হয়। মনে রাখবা, নব দূরবীক্ষণ যন্ত্রটা যে স্বাভাবিক ফোকাসিং বা অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে তার বিম্বটা হবে অসীম দূরত্বে, বিম্বর অবস্থানটা হবে অসীম দূরত্বে, এবং বিম্বটা হবে অতি বিবর্ধিত মানে অনেক বড়, এবং এটা হবে অবাস্তব এবং কি হবে, উল্টা হবে। আবার এই যে নব দূরবীক্ষণ যন্ত্র এটা ফোকাসিং যদি কি হয়, স্পর্শ দর্শন ফোকাসিং হয় বা নিকট ফোকাসিংয়ের মাধ্যমে করা হয়, সেক্ষেত্রে যে বিম্বটা তৈরি হবে সেই বিম্বটার অবস্থানটা হবে ন্যূনতম দূরত্ব মানে খুবই কাছে হবে, এবং বিম্বটা হবে বিবর্ধিত মানে বড় এবং অবাস্তব, এবং মূল যে আমাদের থাকবে তার লক্ষ্যবস্তু থাকবে তার সাপেক্ষে উল্টা। এবং তারপরে দেখো আমরা দূরবীক্ষণ যন্ত্রের একটা প্রকারভেদ সম্পর্কে জানলাম, এরপর দ্বিতীয় নাম যে প্রকারভেদ সেটা সম্পর্কে জানবো, সেটা কি, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। সো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের অপর একটা নাম হলো রিফ্লেক্টিং টেলিস্কোপ। সো এই যে রিফ্লেক্টিং টেলিস্কোপ বা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, এখান থেকে বুঝতেছি প্রতিফলক মানে আলোটা কি হয়, বা এখানে প্রতিফলনের মাধ্যমে কাজ করা হয়। প্রতিসারকের ক্ষেত্রে মানে কি করা হয়, প্রতিসরণের মাধ্যমে কাজ করা হয়। সো এই যে প্রতিফলকটা আছে এই দূরবীক্ষণ যন্ত্রকে আবার, এই যন্ত্র আবার কয় প্রকার, 3 প্রকার। সো 3 প্রকার কি কি, একটা হলো নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, 2 নম্বর হলো হার্টসেলের দূরবীক্ষণ যন্ত্র, 3 নম্বর হলো গ্রেগ বীরের দূরবীক্ষণ যন্ত্র। সো আমাদের যেটা জানতে হবে, এই যে নিউটনের দূরবীক্ষণ যন্ত্রটা আছে এটা সম্পর্কে একটু জানতে হবে। সো এই তথ্যগুলো আমাদের পরীক্ষা কিন্তু চলে আসে। তো সর্বপ্রথম যেটা জানতে হবে, যে এই যে নিউটনের দূরবীক্ষণ যন্ত্রটা আছে এটা অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কত ডিগ্রি করে, এটা সবসময় বেশি আসে। মনে রাখবা 45 ডিগ্রি কোণে একটি সমতল দর্পণ রাখা হয়। সো এমসিকিউ আসতে পারে যে নিউটনের দূরবীক্ষণ যন্ত্রের অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কত কোণে, বলবো 45 ডিগ্রি কোণে, এবং কিরকম দর্পণ রাখা হয়, সমতল দর্পণ রাখা হয়। তারপর যেটা পড়তে হবে, এই যে আমাদের এই নিউটনের দূরবীক্ষণ যন্ত্র যেখানে যে বিম্বটা তৈরি হয় এই বিম্বটা কেমন, এর অবস্থান কোথায়, এর আকারটা কীরকম হবে, এর প্রকৃতিটা কীরকম হবে এটা জানতে হবে। তাহলে মনে রাখবো নিউটনের দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এর বিম্বটার অবস্থানটা কোথাও হবে, অভিনেত্র লেন্সের বাইরে বা অসীম দূরত্বে। তারপর যেটা পড়তে হবে, এর আকারটা হবে বিবর্ধিত মানে বড়, এবং অবাস্তব হবে এবং সোজা বিম্ব গঠন করে। সো এই যে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র এটা কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ বড় মান মন্দির একটা জায়গার নাম, সেখানে কিন্তু এই নিউটনের দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করা হয়। সো এইখানে যে আমাদের দূরবীক্ষণ যন্ত্রের যে ইনফরমেশনগুলো পড়াইলাম, সো এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে পড়বা। তার আগে একটা কথা বলে নেই, আমাদের বইয়ে কিন্তু দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কিত বা অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কে হিউজ পরিমাণে তথ্য আছে। এখন তোমাকে কিন্তু এতগুলো তথ্য কিন্তু কখনোই মনে রাখা খুবই একটা কষ্টকর ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করতেছি যে যেগুলো একবারে কোর জিনিস, যেগুলো তোমাকে মনে না রাখলেই নয়, যেগুলো তোমাকে মনে রাখতেই হবে, সেগুলো নিয়ে কিন্তু ব্যাখ্যা করতেছি। তুমি যদি এই মূল পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই মূল পয়েন্টের কনসেপ্ট দিয়ে তুমি পরীক্ষা কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। সো এর জন্য আমি সবসময় ফোকাস রাখি মূল পয়েন্টগুলো তোমাদের সামনে উপস্থাপন করা, জানি তোমরা খুব সহজে এখানকার মূল পয়েন্টটা মনে রেখে পরীক্ষায় খুব সহজভাবে অ্যান্সারটা করে দিয়ে আসতো। এখন তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চোখের ত্রুটি।
অর্থাৎ চোখের কী কী ধরনের ত্রুটি আছে সেই ত্রুটি নিয়ে আলোচনা করবো। সো প্রথমে দেখো যে ত্রুটি সেটাকে বলে দীর্ঘ দৃষ্টির একটা ত্রুটি থাকে। এই ত্রুটিতে কি ঘটে, এই দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে সাধারণত দূরের বস্তুগুলোকে দেখা যায় বা দেখতে পায় মানুষ, কিন্তু কাছের বস্তুকে দেখা যায় না। সো এরকম যদি কোনো ত্রুটি হয় সেটাকে বলা হয় দীর্ঘ ত্রুটি। এবং এই দীর্ঘ ত্রুটিকে যদি আমরা রিমুভ করতে চাই বা সারাইতে চাই, সেজন্য তো সাধারণত যেই লেন্সের চশমাটা ব্যবহার করে সেটা হলো উত্তল লেন্সের, অর্থাৎ পজিটিভ যে উত্তল লেন্স আছে সেগুলোর আমরা যদি চশমা ব্যবহার করি তাহলে দীর্ঘ দৃষ্টিটা আমাদের দূর করা সম্ভব চোখের। তবে আর একটা আছে ক্ষীণ দৃষ্টি। অর্থাৎ ক্ষীণ দৃষ্টির চোখের সমস্যা কোন মানুষদের হয়, যে সকল মানুষের দূরের কোনো বস্তুকে দেখা যায় না বা দেখতে পারে না কিন্তু কাছের বস্তুকে দেখতে পারে, সেই সম্পর্কিত যে ত্রুটি হয় সেটাকে বলে ক্ষীণ দৃষ্টি। সো ক্ষীণ দৃষ্টি যদি থাকে তাহলে যেই লেন্সটা ব্যবহার করা হয় চশমায় সেটাকে বলা হয় অবতল লেন্স। সো অবতল লেন্সের সাধারণত কী থাকে, এইটার ক্ষেত্রে আমাদের নিকটবিন্দু কম থাকে। তারপর যেই যে আমাদের ত্রুটিটা আছে সেটা হলো বার্ধক্য ত্রুটি বা চালসে। তো চালসে বলতে কি বোঝায়, যে যেটার ক্ষেত্রে বা যে সকল মানুষ দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, একইভাবে কাছের বস্তুও দেখতে পায় না, সেগুলোকে বলা হয় চালসে। তো এক্ষেত্রে আমরা কোন লেন্সটা বা কী ব্যবহার করি, যে দ্বি ফোকাস লেন্স ব্যবহার করে চশমায়। সো এটা ব্যবহার করার ফলে আমাদের এই ত্রুটিটা রিমুভ করা সম্ভব। তারপরে যে ত্রুটি সম্পর্কিত বিষম ত্রুটি। সো বিষম ত্রুটি কোনগুলা, যে সকল মানুষ চোখে কোনো বস্তুকে অসমান দেখে অর্থাৎ সমান দেখতে পারে না, সেই সকল যে ত্রুটি সেটাকে বলে বিষম ত্রুটি। সো বিষম ত্রুটিকে রিমুভ করার জন্য আমরা যে লেন্সটা ব্যবহার করি চশমায় সেটা হলো টোরিক লেন্স বা সিলিন্ডার লেন্স বা চোঙাকৃতির লেন্স। অর্থাৎ এই লেন্সগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা বিষম দৃষ্টির যে সমস্যা আছে সেটা আমরা রিমুভ করতে পারি। তারপরে কিছু প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানবো। এই প্রয়োজনীয় তথ্যগুলো আমি আগে পড়াইছি, তবুও এখানে একবারে সামারি আকারে দিচ্ছে, কারণ এই যে তথ্যগুলো আছে এই তথ্য থেকেই পরীক্ষায় সবচেয়ে কোশ্চেন বেশি আসে এমসিকিউতে। এর জন্য খুব একবারে দিয়ে দিচ্ছে, যেন একবারে একটু নোট করে রেখে দিবা, তাহলে তোমাদের পরীক্ষায় এখান থেকে এমসিকিউ করাটা খুবই সহজ হবে। তাহলে প্রথমে দেখো যেটা পড়বো, যে প্রতিসারক মিউ নির্ভর করে কার কার উপর, মনে রাখবো মাধ্যমদ্বয়ের প্রকৃতি এবং আলোক রঙের উপর। অর্থাৎ আলোর রং এবং মাধ্যমদ্বয় যে থাকবে অর্থাৎ চারপাশে যে মাধ্যম থাকে তার উপরে কি নির্ভর করবে, প্রতিসারাঙ্কটা নির্ভর করে। তারপর যেটা সম্মুখে পড়বো যে প্রিজমের বিচ্যুতিকোণ ডেল কার কার উপর নির্ভর করে। তাহলে মনে রাখবো প্রিজমের বিচ্যুতিকোণ ডেল নির্ভর করে আপতন কোণ আই এর উপর নির্ভর করে, এবং এটা কীরকম সম্পর্ক থাকবে, অর্থাৎ বিচ্যুতির সাথে আমাদের আয়ের সম্পর্ক থাকবে ব্যস্তানুপাতিক। তারপর যেটা সম্পর্কে পড়বো যে সরু প্রিজমের ক্ষেত্রে যে বিচ্যুতি থাকবে অর্থাৎ যে বিচ্যুতি থাকবে সেটা আমাদের কী হবে, ন্যূনতম বিচ্যুতি। সেটা নির্ভর করবে কার কার উপরে, প্রিজম কোণ এর উপরে নির্ভর করবে, আর প্রতিসারক যে আমাদের নিউ আছে মিউ যে আছে মিউর উপরে নির্ভর করবে। তারপরে যেটা পড়বো আমাদের বিচ্যুতি এবং যে বিচ্ছুরণ আছে এটা কার উপর নির্ভর করে, আপতন কোণ আয়ের উপর নির্ভর করে, প্রিজম কোণ এর উপর নির্ভর করে, এবং প্রিজমের যে উপাদান আছে বা প্রিজম পদার্থের যে উপাদান আছে তার উপর নির্ভর করে। তাহলে এইখানে যে নির্ভরশীলতার যে তথ্যগুলো আছে এই পুরা অধ্যায়ের এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এই তথ্যগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো এই তথ্যগুলো মনে রাখবে। সো আজকের ভিডিওটা মিললি এখানেই শেষ করব। তার আগে একটু বলে নেই, আমি কিন্তু মিললি এই অধ্যায়ের তথ্য কিন্তু অনেক, কিন্তু আমি কিন্তু সব তথ্যই তোমাদের সামনে নিয়ে আসিনি। কেন নিয়ে আসিনি, কারণ একটা অধ্যায়ের এতগুলো তথ্য কিন্তু যদি তুমি সবগুলোই রিডিং বাই রিডিং করে মুখস্থ করতে চাও বা মনে রাখতে চাও সেটা কিন্তু মনে রাখাটা খুবই কষ্টকর। কিন্তু তোমার যেটা কাজ হবে এই অধ্যায়ের যেগুলো কোর জিনিস, যেগুলো না জানলেই নয় সেগুলো তোমার মাথায় রেখে দিতে হবে, কারণ সবগুলো তথ্য নিয়ে তুমি কিন্তু কখনোই পরীক্ষা হলে যেতে পারবে না। এর জন্য তোমার উচিত হবে যে এই অধ্যায়ের যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মনে রাখতেই হবে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। আর আমি ওটাই চেষ্টা করছি, এই অধ্যায়ের যে তথ্যগুলো তোমাকে জাস্ট মনে রাখলেই তুমি এই অধ্যায়ের অ্যান্সারটা করে দিয়ে আসবে পরীক্ষায়, সেটা নিয়ে আমি আলোচনা করছি। এরপরে যে ভিডিওটা আসবে এই অধ্যায়ের অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানের, সেই ভিডিওতে আমি এই অধ্যায়ের কিন্তু অনেক ম্যাথ আছে, সেই ম্যাথগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও ক্লাস দিব তোমাদের সামনে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।